অমিত ভাই, আমরা কি শুরু করব? হ্যাঁ ভাইয়া, আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। ওকে ভাই, আমরা তাহলে শুরু করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আমাদের উইক 9-এর লাইভ সলভ ক্লাসে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা আমাদের যেই উইকলি এক্সাম ছিল, উইকলি এক্সামের কিছু সিলেক্টিভ প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এক এক করে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সবগুলো জিনিসই আমরা দেখব। সো তোমরা লাস্ট কয়েক সপ্তাহ ক্লাসের পরে আসলে তোমরা এই জিনিসটা নিয়ে অভ্যস্ত হয়ে গেছো যে আমরা আসলে প্রতি সপ্তাহে আমাদের এই লাইভ সলভ ক্লাসটা থাকে। তো আমাদের দেখতে দেখতে প্রায় আমরা অর্ধেকের মতো কোর্স আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো আমরা এই সপ্তাহে 9 নম্বর উইকে আমরা কি দেখব সেটা একটু আলোচনা করব। তো 9 নম্বর উইকে আমাদের ম্যাথের টপিক কি কি ছিল সেই জিনিসটা নিয়ে আগে একটু আমি আলোচনা করতে চাচ্ছি। তো 9 নম্বর উইকে ম্যাথের ফার্স্ট যে টপিকটা ছিল, আমি টপিকগুলোর নাম লিখি, দেন তোমরা একটু রিলেট করতে পারবা এবং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দাও। তো ফার্স্ট আমরা যে টপিকটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা, তুমি যেটা অসমতা। সেকেন্ড তোমার ছিল হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়। এবং থার্ড তোমার ছিল হচ্ছে বহুপদী। এবং যখন ক্লাসটা নেওয়া হয়েছিল তোমরা মোটামুটি যারা ছিলা তারা নিশ্চয়ই আমার সাথে এই জায়গাটায় রিলেট করবা যে ভাই আমরা আসলে ম্যাক্সিমাম সময় আসলে বহুপদী পড়ছিলাম, খুব অল্প সময় আমরা বাস্তব সংখ্যা পড়ানো হয়েছিল। যোগাশ্রয়ীতে এত সময় দেওয়াই হয়নি। অনেক কেসে অনেক ক্লাসে ভাইয়ারা হয়তো বা যোগাশ্রয়ী চ্যাপ্টারটা টাচই করে নাই, বলে নিছে তোমরা নিজেরা পড়ে নিও। এবং যোগাশ্রয়ী চ্যাপ্টারটা নিয়ে একটু বলার আছে যে বিগত 10 বছরে ঢাকা ভার্সিটিতে 2বার কোশ্চেন আসছে, সাস্টে একবার আসছে, কুয়েটে একবার মাত্র আসছে। So, এত বেশি গুরুত্বপূর্ণ না। তো যোগাশ্রয়ীটার জন্য তোমরা জাস্ট শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের যে কয়টা প্রশ্ন আছে সেগুলো জাস্ট দেখে গেলেই আমার মনে হয় হবে। আর এখানে কোনো শর্টকাট টেকনিক নাই, তোমাকে ওই গ্রাফ এঁকেই তোমাকে অঙ্ক করতে হবে এবং পরীক্ষায় তুমি গ্রাফ পেপার পাবা না। আর বাস্তব সংখ্যা অসমতা থেকে প্রতি বছরই বুয়েটে রিটেন কোশ্চেন আসে, ঢাকা ভার্সিটিতে এমসিকিউ প্রশ্ন আসে। সো রিলেটিভলি ইজি চ্যাপ্টার বাস্তব সংখ্যা, সবাই পারে। তো এইটা আমার মনে হয় ভুল হওয়ার চান্স খুব কম থাকে। সবচেয়ে চ্যালেঞ্জিং চ্যাপ্টার হচ্ছে বহুপদী। তো বহুপদীর জন্য একটু ভালো করে পড়বা এবং কোন কোন টাইপের ম্যাথগুলো করতে হয় বহুপদী থেকে, বিশেষ করে দুইটা টাইপ বেশি বেশি আসে। একটা হচ্ছে সমীকরণ গঠন, আজকে আমি ক্লাসে একবার রিভিউ করব, তারপরেও সমীকরণ গঠন। আরেকটা টাইপের আসে হচ্ছে শর্ত নির্ণয়। শর্ত নির্ণয় মানে কি, তারা তোমাকে বলে দেয় যে কে এর মান কত হলে মূলগুলা জটিল হবে, কে এর মান কত হলে মূলগুলা জটিল হবে। তো এই টাইপের অনেকগুলো অঙ্ক আসে। তো ওভারঅল ভালো করার জন্য আমরা যে কাজটা করব, ওভারঅল ভালো করার জন্য আমাদের কাছে যেই উদ্ভাস থেকে যেই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, এই দুইটা প্রিভিয়াস ইয়ার তুমি যদি সলভ করে যাও, আমার কাছে মনে হয় ইট উইল বি মোর দেন এনাফ। আর কেউ যদি এরপরও বইয়ের থেকে অঙ্ক প্র্যাকটিস করতে চাও, তাহলে যে অঙ্কগুলা সালে আসে সালের অঙ্কগুলা কইরো, সালের বাইরে করার দরকার নেই, কারণ বইয়ে অনেক অঙ্ক থাকে, এত অঙ্ক করা লাগবে না। সালের অঙ্কগুলা কইরো, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কইরো। আমার কাছে মনে হয় একটা ভালো প্রিপারেশন হবে এবং তোমরা এগুলা থেকে কমন পাবা। ওকে। তো আমাদের ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, আমরা কিছু রিটেন প্রবলেম দেখবো এবং রিটেন প্রবলেম দেখার পরে আমরা এমসিকিউ গুলার দিকে যাব। তো প্রশ্নের মধ্যে বলা আছে কি, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বলা আছে হচ্ছে x-1, এবং বলা আছে মডুলাস অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু << 1/10। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, হচ্ছে x-1 << 1/10। এটা না বুঝতে পারার কোনো কারণ নেই, এটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন আমাকে কি প্রুফ করতে বলছে, এই পার্টটা একটু বোঝার চেষ্টা করো। আমাকে প্রুফ করতে বলছে মডুলাস অফ এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস টু। এফ অফ এক্স প্লাস টু এই জিনিসটা আমাকে প্রুফ করতে বলা হয়েছে। সো এমন কোনো কঠিন হওয়ার কথা না। তো এখন আমি যদি তোমাদেরকে এটা বের করতে বলি যে মডুলাস অফ এফ অফ এক্স প্লাস টু, তুমি এটাকে কি বলতে পারো?
তুমি বলতে পারো ভাইয়া এইটা মানে কি, এইটা মানে হচ্ছে x+2 এর জন্য এটা যদি আমি এখানে বসাই দিই, এখানে বসাই দিলে কত আসবে, এখানে বসাই দিলে আমার ডেফিনেটলি আমার চলে আসবে হচ্ছে x+2 -1, x+2 -1। সিমিলার ওয়েতে তুমি এখান থেকে কি বলতে পারো, তুমি এখান থেকে বলতে পারো হচ্ছে যে ভাই এটা চলে আসবে হচ্ছে মডুলাস অফ x+1, মডুলাস অফ x+1। এই পার্টটা প্রত্যেকের বুঝতে পারা উচিত। এখন যারা ক্লাসটাকে ফলো করতেছো তারা আমাকে বলতে পারে ভাইয়া এটা তো 1 নাম্বার, এখন আমাকে মডুলাস অফ x+1 এর মানটা বের করতে হবে, এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি না, আমরা উভয় পক্ষে যদি একটা 2 যোগ করে দিই, তাহলে এখান থেকে কত আসে, এখান থেকে আসবে হচ্ছে, এখান থেকে আসবে হচ্ছে 21/10, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। তা তুমি বুঝতেই পারছো এটা কার মান, এটা হচ্ছে এফ অফ এক্স এর মান, আর এটা কার মান, এটা হচ্ছে f(x+2) এর মান। এখন তুমি যদি দুইটাকে যোগ করো, গুণ করো সরি, তাহলে f(x) ইন্টু f(x+2), এটাকে তুমি যদি গুণ করে দাও, তুমি বলতে পারো এর মানটা কত আসবে, এর মানটা আমরা বলতে পারি হচ্ছে মডুলাস অফ x-1, এবং এর মানটা কত, এর মানটা হচ্ছে মডুলাস অফ x+1। তুমি একটা হোল মডুলাস দিলা এবং তুমি বলতে পারছো এর মানটা 1/10 থেকে ছোট আর এর মানটা 21/10 থেকে ছোট, তাহলে হোল মানটা আমরা এখান থেকে বলতে পারি এটা ইকুয়ালটা হবে না, তাহলে 21/100 থেকে ছোট। তোমাদের বইয়ে একটা প্রমাণ ছিল, আমার কাছে মনে আছে বইয়ের একটা প্রমাণ, এইরকম একটা প্রমাণ ছিল বইয়ে। এই প্রমাণটাই আসলে এই অঙ্কটা, সরাসরি প্রমাণের লাইনটা তুলে না দিয়ে একটু ঘুরাই দিছি, একটু ঘুরাই দিছি সো যাতে বুঝতে পারো। তো আমি আবার রিপিট করতেছি, প্রশ্নের মধ্যে এই মানটা দেওয়া ছিল, তাহলে এখানে কত আছে এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান হচ্ছে x-1, এর সাথে কত লাগবে x+2, তাহলে x+2 করতে গেলে এখানে ডেফিনেটলি x+2 -1 করলে জিনিসটা হয়ে যাবে x+1, তাহলে একটা হচ্ছে x-1, একটা আসবে x+1। সো কিভাবে করা হয়েছে, অঙ্কটা খুবই পপুলার একটা অঙ্ক, বইয়ের, নিজ দায়িত্বে করে নিবা। ওকে, নেক্সট, পরের অঙ্কটা একটু দেখার চেষ্টা করব। আমাকে একটা সমীকরণ দেওয়া আছে এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে, বলছি এই দুইটা সমীকরণের ভিতরে একটি সাধারণ মূল থাকে। সাধারণ মূল থাকার কনসেপ্টটা কি, সাধারণ মূলের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। তুমি বলতে পারবে সাধারণ মূল ধরে নেই, যে ধরি সাধারণ মূল ইকুয়ালস টু আলফা, তাহলে এখানে আলফা দ্বারা সিদ্ধ করলে আলফা স্কোয়ার মাইনাস পি আলফা প্লাস কিউ ইকুয়ালস টু 0, এবং এখানে আলফা বসাইলে আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা প্লাস পি ইকুয়ালস টু 0। এখন আমার নেক্সট টার্গেটটা, আমার নেক্সট টার্গেটটা হচ্ছে এই দুইটাকে আমরা কি করব, এই দুইটাকে আমরা সমাধান করব, এবং সমাধান করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। এটা হচ্ছে আলফা স্কোয়ার, এই বরাবর আছে হচ্ছে আলফা, আর এই বরাবর আছে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি হচ্ছে আলফা স্কোয়ার আলফা আর কনস্ট্যান্ট। তুমি যখন আলফা স্কোয়ার নিবা, এটা দিয়ে এটা গুণ হবে, এটা দিয়ে এটা গুণ করলে কত আসবে, এটা দিয়ে গুণ করলে আসবে হচ্ছে মাইনাস পি স্কোয়ার, আর এটা দ্বারা গুণ করলে আসবে মাইনাস কিউ স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে। পরের বার যখন তুমি আলফা নিবা, এটা দ্বারা এটা গুণ করলে কত আসবে, কিউ মাইনাস পি, আর 1 যখন নিবা, 1 নিলে হচ্ছে মাইনাস কিউ প্লাস পি। এখন তোমরা যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ তারা বলতে পারো যে ভাই আমরা যদি এই দুইটা জোড়াকে নিই, তাহলে এই দুইটা জোড়াকে নিলে আমরা এখান থেকে বলতে পারি না আলফা ইজ ইকুয়াল টু কিউ মাইনাস পি ইজ ইকুয়াল টু 1। আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে কত আসবে, কিউ মাইনাস পি, এইটা এটা কাটা যাবে, তাহলে আলফার মান কত পাইলাম, আলফার মান পেয়ে যাবো -1, এবং এই -1 একটা সমীকরণে বসাই দিই, বসালে কত আসবে, প্রথম সমীকরণটায় -1 স্কোয়ার পি ইন্টু -1 প্লাস কিউ ইকুয়ালস টু 0, এখান থেকে এটা আসবে 1 প্লাস পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 প্রুফ। তাহলে আমি রুলটা আবার রিপিট করতেছি, কি কাজটা করলাম, আমাকে বলছিল দুইটা সমীকরণ আছে, সবাই মনোযোগ দিয়ে ভাইরা,
দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণের ভিতর কি আছে? দুইটা সমীকরণের ভিতর একটা সাধারণ মূল আছে। সাধারণ মূল থাকতে গেলে আমি কি করতে পারি? একটা সাধারণ মূল ধরে নিলাম আলফা, আলফা দ্বারা দুইটাকে সিদ্ধ করলাম, দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এদের মধ্যে কি অ্যাপ্লাই করলাম? এদের মধ্যে আমরা বজ্র গুণন অ্যাপ্লাই করলাম। বজ্র গুণন অ্যাপ্লাই করার পরে কাটাকাটি করে কার মানটা বের করলাম? আলফার মান বের করলাম -1, -1 যে কোনো একটা সমীকরণে বসাই দিলাম। যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব, অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমরা এই ম্যাথটাও বুঝলাম। এবার চলে আসি পরের ম্যাথটা। পরের ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই অঙ্কটা খুব ভালো করে আমরা পড়বো আজকে, এবং এই অঙ্কটা দেখবো আমরা কিভাবে আসলে এই অঙ্কগুলোকে সলভ করতে পারি। ওকে, প্রশ্নের মধ্যে বসে সবাই এই টেকনিকটা একটু ভালো করে দেখো, এই টেকনিকটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। আমার কাছে মনে হয় এই টেকনিকটা যদি তোমরা ধরতে পারো, অনেক ক্ষেত্রে অনেক অঙ্ক আমাদের ইজি হয়ে যাবে, অনেক ক্ষেত্রে অনেক অঙ্ক আমাদের জন্য ইজি হয়ে যায়। তো কিভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে অনেকটা এরকম, যে আমাকে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা অনেকটা এরকম যে x³ প্লাস 5x² প্লাস 4x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। প্রশ্নের মধ্যে বলছে কি? প্রশ্নের মধ্যে বলা হয়েছে এর মূলগুলা কারা কারা। এর মূল হচ্ছে আলফা, বিটা, গামা। তার মানে এক্স এর মান কত? তুমি বলতে পারো ভাই এক্স এর মান আসলে আলফা, বিটা, গামা। তাহলে আলফা দ্বারা সিদ্ধ হবে, তাহলে α³ প্লাস 5α² প্লাস 4α প্লাস 7 ইকুয়ালস টু 0। একটু তোমাদের প্রত্যেকের বিশ্বাস করতে হবে। এখন বোঝার চেষ্টা করো, আমার যে নতুন সমীকরণটা আছে, নতুন সমীকরণটার মূল কত? নতুন সমীকরণটার জন্য মূল তুমি বলতে পারো ভাই নতুনটার জন্য মূল হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5 3 মাইনাস আলফা। এখন আমি যদি এখান থেকে আলফার মানটা বের করতে চাই, আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কত আসবে? থ্রাইস এক্স মাইনাস 3 আলফা ইকুয়ালস টু 5। তাহলে আলফার মান যদি আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে আলফার মান বের করতে গেলে কত আসবে? তুমি বলতে পারো ভাই 3 আলফা ইজ ইকুয়াল টু থ্রাইস এক্স মাইনাস 5, আলফা ইজ ইকুয়াল টু থ্রাইস এক্স মাইনাস 5/3। তাহলে এটা কার মান বের হয়ে গেল? আলফার মান বের হয়ে গেল। এবং এই আলফার মানটা এই সমীকরণে বসায় দাও। এটাই অ্যান্সার। জাস্ট এখন তুমি কোনাকুনি গুণ করে এটাকে আরো সুন্দর ফরম্যাটে আনতে পারো। না হলে তুমি চাইলে এইভাবেও রেখে দিতে পারো, এইভাবে রেখে দিতে পারো। সবগুলোকে কাটাকাটি করলে তুমি তোমার সুন্দর একটা অ্যান্সার পেয়ে যাবে, সুন্দর একটা অ্যান্সার পেয়ে যাবে। কাটাকাটি করে কি অ্যান্সার পাবো আমি একবারে লিখে দিচ্ছি। এটাকে গুণ করলে পাবা 91x³ মাইনাস 305x²। তারপরটার মধ্যে পাবো হচ্ছে 350x মাইনাস 125। আমি একটা অঙ্কটা আবার পুরাটা রিপিট করি, সবাই এটা মনোযোগ দাও। আমাকে একটা সমীকরণ দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে বলছে এই সমীকরণের মূল কারা কারা। এই সমীকরণের মূল হচ্ছে, এই সমীকরণের মূল হচ্ছে আলফা, বিটা, গামা। তাহলে এক্স এর মান আলফা, এক্স এর মান বিটা, এক্স এর মান গামা। তুমি আলফা দ্বারা সিদ্ধ করলা, তুমি চাইলে গামা দিয়েও করতে পারো, তুমি চাইলে বিটা দিয়েও করতে পারো, একই কথাই আসবে। দেন তুমি এক্স ইজ ইকুয়াল টু কি ধরে নিলা? এক্স ইজ ইকুয়াল টু ধরে নিলা নতুন মূলটা। নতুন মূলটা ধরে নিয়ে তুমি কার মানটা বের করলা? আলফার মানটা বের করে ফেল। এই আলফার মানটা এই সমীকরণে বসায় দিলে অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কগুলোকে বলা হয় প্রতিসম মূলের অঙ্ক। প্রতিসম মূলের অঙ্ক। তুমি চাইলে এক্স ইজ ইকুয়াল টু নতুন একটা মূল ধরে অঙ্ক করতে পারো। তুমি বলতে পারো ভাই আপনি তো প্রথম মূলটা ধরছেন, আপনি যে সেকেন্ডটা ধরেন নাই কেন বা থার্ডটা ধরেন নাই কেন? আপনি যেইটাই ধরতেন আপনার অ্যান্সার সেমই আসতো। করে দেখো, সেমই আসতো। তো এটা হচ্ছে প্রতিসম মূলের কনসেপ্ট। পরীক্ষা আসলে এরকম জিনিসই আসবে। আমার মনে হয় খুবই সহজ অঙ্ক, কঠিন হওয়ার কথা না। ওকে, নেক্সট চলে আসছে পরেরটা। প্রশ্নের মধ্যে বলছে আলফা আর বিটা দেওয়া আছে এবং এইটা দেওয়া আছে। তো যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ তারা বলতে পারো α² ইকুয়াল টু 5α-3 আর β² 5β-3। এটা দেখে আমরা কি বুঝি? এটা দেখে আসলে বুঝতেছি না যে আলফা দিয়েও সিদ্ধ হচ্ছে, বিটা দিয়েও সিদ্ধ হচ্ছে। এর মানে কি এইটা যে x² ইকুয়াল টু 5x-3 এর মূল কারা?
এর মূল হচ্ছে আলফা বিটা। কেন আলফা বিটা হইলো? কারণ খেয়াল করো এই ইকুয়েশনটা আলফা দিয়েও সিদ্ধ, এই ইকুয়েশনটা বিটা দিয়েও সিদ্ধ। তাহলে তুমি বলতে পারো ভাইয়া আসলে এদের পরিবর্তে এক্স ধরে নেই এবং বলে দিই এর মূল কারা। এর মূল হচ্ছে আলফা বিটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তো এখান থেকে আমরা বলতে পারি যে মূলদ্বয়ের যোগফল কত আসবে? মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল কত? 3। মূলদ্বয়ের গুণফল হচ্ছে 3। এখন বলছে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলা হয়েছে, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলা হয়েছে। কেমনে বের করতে পারি? তুমি বলতে পারো ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস, সরি এখান থেকে তো আলফা আসবে, তাহলে নিচে কত আসবে? নিচে আসবে হচ্ছে আলফা বিটা, উপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স, আর এখানে কাটাকাটি করে এটা হয়ে যাবে 1। তাহলে এখান থেকে তুমি বলতে পারো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাবো? এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমার মনে হয় পরের পার্টটা প্রত্যেকেই পেরে যাবা, এখান থেকে না বুঝতে পারার কোনো কারণ নেই, না বুঝতে পারার কোনো কারণ এখান থেকে হবে না। ইজি ম্যাথ, ইজি ম্যাথ, জাস্ট মানটা বসানো হয়েছে। তাহলে কোনাকুনি গুণ করলে 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইকুয়ালস টু 0। আমি আবার রিপিট করতেছি, সবাই পুরো অঙ্কটা প্রথম থেকে একবার বলবো, সবাই মনোযোগ দাও। তুমি বলতে পারো ভাইয়া আমাকে দুইটা সমীকরণ দেওয়া ছিল, আলফা স্কোয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, বিটা স্কোয়ার ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3। তো দেখেই বুঝতে পারতেছি যে আলফা দ্বারা এটা সিদ্ধ, বিটা দ্বারা সিদ্ধ। তাহলে এক কথায় বলতে পারি এটা আসলে এক্স চলকের একটা সমীকরণ যার মূল হচ্ছে আলফা বিটা। তাহলে আমি আলফা প্লাস বিটার মান বের করে নিলাম, মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল। এখন নতুন মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এটা কাটাকাটি করলে এই পাশে 1, এখানে লসাগু করলে আলফা বিটা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে বলতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। ভ্যালুগুলো রিপ্লেস করলাম, বসাই দিলাম। খুবই সিম্পল ম্যাথ। তোমাদের অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গাতেই যেখানেই রিটেন আসুক না কেন, বহুপদী হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সো চেষ্টা করবা বহুপদীটা ভালো করে করার জন্য। যাদের বহুপদীতে দুর্বলতা আছে তারা রেকর্ডেড লেকচারটা একবার দেখতে পারো, অথবা তোমরা চাইলে বইয়েরও অঙ্কগুলা করতে পারো, এখন হাতে সময় আছে, বইয়ের অঙ্কগুলা করলে প্রিপারেশনটা অনেক ভালো হবে। আচ্ছা, এখন আসলে আমরা একটু খুব ফাস্ট কয়েকটা অবজেক্টিভ দেখার চেষ্টা করি, বেশি সময় নিব না, খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করবো। তো এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করতে পারি সবার নিশ্চয়ই মনে আছে যে আমাকে যদি কখনো এরকম দেওয়া থাকে, তাহলে এখানে কত আছে? -1, এখানে আছে 5। তাহলে এই -1 আর 5 এর গড় করব। তাহলে -1 প্লাস 5 কে গড় করলে আসবে, যোগ করলে আসবে 4, 4/2 ইকুয়াল টু 2। দেন রুল ছিল যেইটা গড় পাবো সেইটাকে সবার থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত আসবে বলো দেখি? -1 -2 3x -3 -2 5 মাইনাস, এটা কত আসবে? -3 2x -5 3। এবং তোমাকে অবশ্যই মিলবে এই জিনিসটা। এর অ্যান্সারটা কত তোমরা বলতেই পারতেছো ভাইয়া। এখান থেকে আছে 2x -5, 2x -5 মডুলাস দিবা, যেহেতু এখানে আছে -3 এখানে আছে 3, তাহলে <3 হয়ে যাবে। তো এটা আমার অ্যান্সার। খুব ইজি অঙ্ক, প্রত্যেকেরই বুঝতে পারা উচিত, কোনো কঠিন কিছু না। এই রুলটা মনে রাখবা, প্রথমে এবং শেষে যা থাকবে তার কি করব, তার আমরা গড় বের করব, এবং এই গড়টাকে কি করতে হবে, এই গড়টাকে আমরা সবগুলা থেকে বিয়োগ করে দিব, গড়কে আমরা বিয়োগ করব, এটা মনে রাখবো। পরের পার্টটা বের করতে বলছে কি, এই পুরা জিনিসটার ভ্যালু বের করতে বলা হয়েছে।
এটা তো না, আমার মনে হয় না বুঝতে পারার কোনো কারণ নাই। এটা 3 এর সাথে মডুলাস অফ -4 -2 এখানে 5 চলে আসবে। সো এই জিনিসটা তোমরা ইজিলি করতে পারবা, ইজিলি করতে পারবা। কিভাবে করা যায় একটু বলে দিই। তাহলে এটা আসবে 3, এর পরেরটা হচ্ছে +5 -3 -8। এইটা কাটা যায়, তাহলে এখান থেকে আসবে হচ্ছে -3। খুব সিম্পল ম্যাথ, ভার্সিটির অ্যাডমিশন গুলোতে আসতে পারে। ওকে, পরেরটায় এটা দেওয়া আছে। তো তুমি যে কাজটা করলা প্রথমে, তুমি প্রথমে জিনিসটাকে একবার একটা মাইনাস দ্বারা গুণ করলা। মাইনাস দ্বারা গুণ করলে তুমি এরকম একটা জিনিস পেয়ে যাবা। এবং আমরা এই টাইপের শর্টকাট টেকনিক ফাংশন চ্যাপ্টারও পড়াইছিলাম, এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারও পড়ানো হয়েছে। এইটা 0 হয় কার জন্য? এটা 0 হয় 3 এর জন্য, আর এটা 0 হচ্ছে 2 এর জন্য। আমরা বলছিলাম এই এরিয়াটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা মাইনাস প্লাস, এটা প্লাস প্লাস। যেহেতু 0 থেকে ছোট বলছে, 0 থেকে ছোট কোন এরিয়াটা? 0 থেকে ছোট হচ্ছে এই মাঝখানের এরিয়াটা। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত। 2 থেকে 3 পর্যন্ত এই অঙ্কগুলো মনে রাখার একটা ওয়ে আছে। যদি কখনো লেস দেন থাকে, লেস দেন থাকলে মাঝখানটাকে নিব, এবং গ্রেটার দেন থাকলে আমরা দুই পাশকে নিয়ে নিব। লেস দেন থাকলে মাঝখান, গ্রেটার দেন থাকলে দুই পাশ। একটু দেখে নিও, ভিডিওগুলো দেখে নিও, ইজি অঙ্ক বলে আমার মনে হয়। ওকে, পরটার মধ্যে বলছে এই যে দুইটা সমীকরণ আছে, বলছে এদের উভয় মূল সাধারণ হওয়া শর্ত কি? উভয় মূল সাধারণ মানে হচ্ছে, আসলে এইটা মনে রাখার চেষ্টা করো, উভয় মূলই সাধারণ, দুইটাই একই। তো দুইটাই একই হওয়া মানে কি? তাহলে তুমি বলতে পারো ভাই এটা আসলে একই সমীকরণ হয়ে যাবে না? তুমি বললা এর থেকে যে দুইটা বাচ্চা দেয়, এর দুইটা বাচ্চা আলটিমেটলি সেম একই রকমই। তাহলে আমরা বলতে পারি এরা আসলে একই সমীকরণ। একই সমীকরণ হলে কি হয়? একই সমীকরণ হলে অনুপাতগুলা সমান আসে। তাহলে এখানে x² এর অনুপাত নিব, x এর অনুপাত নিব, কনস্ট্যান্টের অনুপাত নিব। খুবই সিম্পল ম্যাথ, না বুঝতে পারার কোনো কারণ নেই, ইজিলি তোমরা পারবা। আচ্ছা, চলে যায় পরেরটা। প্রশ্নের মধ্যে বলছে এই একটা যে সমীকরণ দেওয়া আছে, এর ক্ষুদ্রতম মান বের করো। ক্ষুদ্রতম মান বের করার একটা ইজি মেথড হচ্ছে, তুমি এই জিনিসটাকে পূর্ণবর্গ করে ফেলবা। তাহলে এই জিনিসটাকে পূর্ণবর্গ করে ফেললে কত আসে? পূর্ণবর্গ করলে তুমি বলতে পারো হচ্ছে a² - 2ab + b² এর ফর্মুলা ফেললা। সমতাকরণ করার জন্য এতটুকু অ্যাড করা লাগে। তাহলে এই পুরা পার্টটার স্কোয়ার +11/4। তুমি বলতে পারো ভাই এটা তো হোল স্কোয়ার, এবং এর সবচেয়ে ছোট মান কত হইতে পারে? সবচেয়ে ছোট মান হওয়া পসিবল হচ্ছে 0। তাহলে 0-র সাথে 11/4 যোগ করলে সবচেয়ে ক্ষুদ্রতম মান হতে পারে হচ্ছে 11/4। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মান। তুমি চাইলে এই জিনিসটাকে যে ডিফারেন্সিয়েশনের গুরুমান লঘুমান দিয়েও করতে পারো। সম্পূর্ণ জিনিসটা তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে অঙ্কটাকে করবা। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, পরের অঙ্কটার মধ্যে আসার চেষ্টা করি। বলছে x² - 3x + 5 = 0 সমীকরণের মূল আলফা বিটা। এই টাইপের একটা অঙ্ক আছে, ক্লাসে করাইছিলাম, ওই যে এক্স ধরে কিভাবে অঙ্কগুলো করতে হয়। তো তুমি তোমাদের আবার রুলটা আবার দেখাই দিই। তুমি বলতে পারো ভাইয়া এর মূল তো আলফা বিটা, তাহলে আলফা দ্বারা সিদ্ধ হবে। তাহলে α² মাইনাস 5 আলফা তো না, -3α + 5 = 0। প্রশ্নের মধ্যে বলছে নতুন মূল কত? নতুন মূল হচ্ছে 1/α 1/β। তাহলে x কি ধরে নিব? x ধরে নিব হচ্ছে 1/α। তাহলে আলফার মান কত? আলফার মান হচ্ছে 1/x। তাহলে 1/x এখানে বসাই দিব। তাহলে কত আসবে? 5x² - 3x + 1 = 0। 5x² - 3x + 1 = 0। তো কিভাবে করলাম বলো দেখি। আমার একটা সমীকরণ দেওয়া ছিল, এই সমীকরণের মূলদ্বয় কত? এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আমার আলফা বিটা। এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আমার আলফা বিটা। তাহলে আলফা বিটা যদি হয়, তাহলে আলফা দ্বারা আমি কি করলাম? আলফা দ্বারা জিনিসটাকে আমি হচ্ছে সিদ্ধ করলাম। আলফা দ্বারা জিনিসটাকে আমি সিদ্ধ করলাম। দেন নতুন মূল কত? নতুন মূল হচ্ছে 1/α 1/β। তাহলে x = 1/α ধরে নিলাম। এখান থেকে আলফার মান পেয়ে গেলাম হচ্ছে 1/x। আলফার মানটা বসাই দিলাম, আমার ইকুয়েশনটা খুব ইজিলি চলে আসলো, ইজিলি চলে আসবে। খুব সহজ, এটা মনে রাখা যায়। ওকে,
নেক্সট চলে যায় পরেরটা, সেম ম্যাথ। বলছে পরম মানের চিহ্ন ব্যবহার করে এটা প্রমাণ করো। তো কিভাবে করবা, এখানে কত আছে -1 -3, এখানে আছে 7, তাহলে -3 + 7/2 করলে চলে আসবে হচ্ছে উপরে আসবে 4/2 = 2। তাহলে এখান থেকে তুমি কত বিয়োগ করবা, এখান থেকে তুমি 2 বিয়োগ করবা, তাহলে 5 - 2x - 2, তাহলে -3 - 2 7 - 2, তাহলে এখান থেকে আসবে কত -5 3 - 2x + 5। সো এইটা প্রমাণ চলে আসবে। পরেরটা একইভাবে পরম মান করতে বলছে, তাহলে এইটা মানে কত আসবে, এটা মানে তো আসবে 2, আর এটা মানে আসবে 6, তাহলে 2 - 6 এর মডুলাস, তাহলে আসবে কত -4 এর মডুলাস 4 চলে আসবে। এগুলো খুব সহজ, পারবা তোমরা করতে। পরেরটার মধ্যে বলছে x² - 2x + 5 এর ন্যূনতম মান কত। তুমি বলতে পারো ভাইয়া শিখাইছে, এগুলাকে করার উপায় কি? এগুলা করার উপায় হচ্ছে এইটাকে পূর্ণবর্গ বানায় ফেলবো, তাহলে x² - 2x + 1 + 4। এই পার্টটাকে কি বলতে পারো, এই পার্টটাকে বলতে পারো হচ্ছে x - 1 হোল স্কোয়ার + 4। তাহলে ন্যূনতম মান কত আসবে, ন্যূনতম মান চলে আসবে এই 4টা চলে আসবে হচ্ছে সবচেয়ে ছোট মান। ওকে, আসলে আমরা একটু আর জাস্ট দুইটা অবজেক্টিভ আছে সিমিলার অঙ্ক। এই সমীকরণের মূল আলফা বিটা আর 2α 2β সমীকরণ বের করতে বলছে। যদি আলফা হয় তাহলে আলফা দ্বারা সিদ্ধ হবে, তাহলে 2α এইটা = 0। নতুন মূল কত 2α, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো x = কত, x হচ্ছে 2α, তাহলে আলফার মান কত, আলফার মান হচ্ছে x/2, এটা বসায় দাও, তাহলে 2x/2 হোল স্কোয়ার 3x/2 - 4 = 0। পরের বার তুমি 4 দ্বারা গুণ করে দাও, তাহলে কত আসবে 2x² মাইনাস এখান থেকে 4 আসলে তোমার এখানে 2 গুণ হবে, তাহলে আসবে হচ্ছে 6x - 4 দ্বারা 16 চলে আসবে। তুমি যদি একটা এখান থেকে আমরা আবার 2 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে x² - 3x - 8 = 0। প্রুফটা হয়ে গেল, সিম্পল ম্যাথ, পারা উচিত। তাহলে আবার আবার রিপিট করতেছি, সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা বিটা দিয়ে সিদ্ধ করলাম। আর নতুন মূল বলছে কারা কারা, 2α 2β, তাহলে x কি ধরে নিবা, x ধরে নিবা 2α, এখান থেকে আলফার মানটা বের করলাম, আলফার মানটা এই সমীকরণে বসাই দিলাম, আলফার মানটা এই সমীকরণে বসাই দিলে আমরা আমাদের প্রমাণটা পেয়ে যাব। কঠিন কোনো ম্যাথ না, পারা উচিত। ওকে নাইস, আমরা আর জাস্ট দুইটা অবজেক্টিভ আছে আমার ম্যাথের, এরপর আমরা ফিজিক্স পার্টটা দেখব। বলছে দুটি মূলের চিহ্ন বিপরীত এবং অপর মূল কত। অপর মূল বলছে হচ্ছে -a4 হলে এখানে a এর মানটা কত। তো যাদের মনে আছে যে যেহেতু দুটি মূলের চিহ্ন বিপরীত বলছে, তাহলে একটা যদি আমার আর হয় আরেকটা আসবে -r, জাস্ট চিহ্ন বিপরীত, আর আরেকটা বলছে -4। এখন আমি পড়ছিলাম যে 3 মূলের যোগফলের যে ফর্মুলাটা আছে, তিনটাকে যদি যোগ করে দিই, যোগ করলে আমি পাবো হচ্ছে -b/a। এখানে বি এর মান কত, বি এর মান হচ্ছে a, আর a এর মান আসছে হচ্ছে 4, জাস্ট বসাই দিবা, a এর মানটা পেয়ে গেল, a এর মানটা তোমরা পেয়ে যাবে। খুব সহজ জিনিস, না বুঝতে পারার কোনো কারণ নেই। লাস্ট ম্যাথ আজকের, একটা সমীকরণ দেওয়া আছে, এর মূলদয় জটিল হবে কখন, আমরা জানি জটিল হওয়ার শর্ত কি, জটিল হওয়ার শর্ত হচ্ছে b² - 4ac এর মান 0 থেকে ছোট হয়। এখানে b² - 4ac করলে কত আসবে, k² - 4 × 1 × 1 < 0, তাহলে k² - 4 < 0। এখান থেকে কত আসবে, k প্লাস, তাহলে এখান থেকে আসবে হচ্ছে -2। তো আজকে ক্লাসে পড়াইছিলাম যদি < থাকে কোনটুকু অ্যান্সার হয়, মাঝখানের অ্যান্সার হয়, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে -2 থেকে 2। এটা মনে রাখবা, যদি > থাকে দুই পাশ অ্যান্সার, < হলে মাঝখানের পাশটা অ্যান্সার চলে আসে। তো এগুলো খুবই সিম্পল জিনিস। সো তোমাদের এই যে চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারটার জন্য সবচেয়ে গুরুত্ব সহকারে বহুপদী চ্যাপ্টারটা দেখবা, যেটা ক্লাসের শুরুতেও বলতেছিলাম। বহুপদী থেকে বিশেষ করে সমীকরণ গঠন, বিভিন্ন শর্ত নির্ণয়ের অঙ্কগুলা এবং তোমার সাধারণ মূলের অঙ্কগুলা, এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবা, এগুলো এই ঘুরাই ফিরে পরীক্ষাতে আসে। আর অসমতা আর বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে ওই যে মডুলাসের কিছু সমাধান, মডুলাসের কিছু ছোটখাটো প্রুফ এগুলো আসে। আর যোগাশ্রয়ী থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন বিগত 10-20 বছরে আসছে, সো ওইগুলাই দেখা যায়।
কারোর যদি মনে হয়ে থাকে যে ভাই যোগাশ্রী প্রোগ্রামিং বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিতে পারো, এটা এমন কোনো আহামরি কোনো জিনিস না যেখান থেকে খুব প্রশ্ন আসে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমার পক্ষ থেকে ম্যাথ পার্টটা এখানেই শেষ। আমরা এখন ফিজিক্স পার্টটা দিকে যাই, এবং ইনশাল্লাহ সময় সুযোগ ঠিক থাকলে আমরা ইনশাল্লাহ আবার নেক্সট উইক আবার দেখবো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফাহমিন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি শুরু করো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সলভ ক্লাস উইক 9 এর উপরে আমরা এখন ফিজিক্স পার্টটা নিয়ে কথা বলবো। আর তোমাদের স্থির তড়িৎ আমরা ক্লাসে পড়িয়েছি, সেটার উপরেই যে তোমরা উইকলি পরীক্ষাটা অ্যাটেন্ড করেছো সেখান থেকে কিছু সিলেক্টেড প্রবলেম নিয়ে আমাদের আজকের আলোচনা। তো উইকলি ক্লাসটা করলে, সলভ ক্লাসটা করলে যেটা হয় যে আমাদের ক্লাসেরও সূত্রগুলার বা অঙ্কগুলোরও একটু রিভিউ হয়ে যায়, আবার সেই সাথে উইকলিতে যদি কোনো ডাউট থাকে সেটাও ক্লিয়ার হয়ে যায়। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা রিটেন পার্টটা নিয়ে অ্যাজ ইউজুয়াল কথা বলবো। প্রথম যে ম্যাথটা দেখতে পাচ্ছ, সিমিলার একটা অঙ্ক তোমাদেরকে ক্লাসে করানো হয়েছে, তো আমরা আরেকবার একটু দেখে নেই এই টাইপের অঙ্ক। যে আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা দ্বিমেরু নিয়ে কথা বলা হচ্ছে। এ ও বি বিন্দুতে 5 কুলম এবং মাইনাস 5 কুলম চার্জ নিয়ে একটা দ্বিমেরু তৈরি করা হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে একটা চার্জ আছে, আবার আরো একটা চার্জ আছে, এই দুইটা নিয়ে একটা দ্বিমেরু তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এখন এই দ্বিমেরুর বলা হয়েছে যে এই এবি এর যে দৈর্ঘ্যটা, এটা তোমাকে বলে দিছে 4 মিলিমিটার। তাহলে এখানে যে আমার দূরত্ব যেটা, এই দ্বিমেরুর আমরা দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বকে 2l নামে ডেকে থাকি। এই 2l তোমাকে বলে দিছে কত? এটা 4 মিলিমিটার। আর ও যেটা হলো এখানকার কেন্দ্র, এই কেন্দ্র থেকে 7 মিটার দূরে কোনো একটা বিন্দুতে তোমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। তাহলে মনে করো 7 মিটার দূরে তোমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। আর এখানে আরো একটা কথা বলে দিছে যে বিওপি এটা হলো কত? এটা হলো আমাদের 70 ডিগ্রি। তাহলে আমি যদি ধরা যাক এইটাকে যদি বলে থাকি আমাদের এ বিন্দু, এটা যদি হয় আমাদের এ বিন্দু, এটা যদি হয় ও বিন্দু, এটা হলো বি বিন্দু, আমাকে বলা হয়েছে এই কোণটা কত? 70 ডিগ্রি। আর আমাদের পজিটিভ চার্জ কোথায় আছে? তুমি যদি একটু খেয়াল করো, এ বিন্দুতে কিন্তু আছে পজিটিভ চার্জ, আর বি বিন্দুতে কিন্তু আছে নেগেটিভ চার্জ। তো আমরা তোমাদেরকে ক্লাসেও বলছি যে আমাদের যখন আমরা তড়িৎ এই দ্বিমেরু নিয়ে কাজ করি, তখন আমাদের যে থিটাটা বের করতে হয়, পি বিন্দুর জন্য যে থিটাটা বের করতে হয়, থিটাটা কিন্তু আমরা সবসময় কি করব? প্লাস যে দিকে আছে সেই দিকের সাথে হলো কোণটা বের করব। তার মানে আমরা সূত্রে যেই থিটাটা বসাবো, সূত্রের থিটাটা আসলে হবে এই যে এইটা, এটা হবে সূত্রের থিটা, তাই তো? তাহলে আমরা এখানে বুঝতে পারছি আমরা যে সূত্রের যে থিটাটা বসাবো সেটা আসলে 70 হবে না, এটা হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, অর্থাৎ 110 ডিগ্রি। এটা আমরা মাথায় নিলাম। এখন আমরা অঙ্কটা করতে পারি। আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে বলছে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সূত্র আমরা জানি, এটা হলো 1/4πε0 পি ডিভাইডেড বাই আর কিউব। পি কি ছিল? পি ছিল হলো আমার দ্বিমেরু ভ্রামক, √1+3 cos স্কয়ার থিটা। তো এখন আমাদের কাজ কিছুই না, কাজ হলো শুধু মান বসানো। তাহলে আমাদের 1/4πε0 এটার মান আমরা জানি, এটা হলো 9 × 10⁹। পি হলো দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক পি হলো কিউ এবং 2l এদের গুণফল। তাহলে আমাদের কিউ এর মান কত? কিউ এর মান প্রশ্নে বলছে 5 মাইক্রোকুলম। তো মাইক্রো মানে 5 লিখলাম, মাইক্রো যেহেতু 10⁻⁻6। আর 2l এই ভ্যালুটা কত? 2l ভ্যালুটা হলো 4 মিলিমিটার। তো 4 মিলিমিটার, তো মিলিমিটারকে মিটারে নেওয়ার জন্য আবার 4 × 10⁻³ 10⁻³ দিয়ে গুণ করে দিলাম। আর আরটা কি? এই কেন্দ্র, অর্থাৎ এই যে ও, এই ও বিন্দু থেকে পি এর দূরত্ব যেটা প্রশ্নে বলে দিছে, এটা হলো 7। তাহলে 7 কিউব √1+3 cos স্কয়ার থিটা, 1+3 cos স্কয়ার থিটা। থিটার মান কত বসাবো? থিটার মান আমাদের হিসাব অনুযায়ী বসাতে হবে 110। তো তুমি খেয়াল করে দেখো, এখানে তুমি যদি 70ও বসাইতা আসলে অ্যান্সারটা সেম আসতো, বাট আমাদের নিয়ম যেটা সেটা আমরা ফলো করব। আমরা এটা যদি ক্যালকুলেশনটা করি 0.61, আর আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যর একক আমরা জানি, এটাকে আমরা বলতে পারি নিউটন পার কুলম অথবা বলতে পারি ভোল্ট পার মিটার। যেভাবে তুমি লেখো সঠিক উত্তরটাই হবে। তাহলে এই অঙ্কটা চলে গেল, সহজ সিম্পল একটা অঙ্ক, যে সূত্রটা মনে রাখতে হয়। অনেক সময় আমরা সূত্রটা ভুলে যাই, এই জন্য এটা একটু মাথায় রাখলাম। আচ্ছা, পরেরটায় চলে যাই। এটা একটা ধারকের অঙ্ক। ধারকের অঙ্ক অ্যাজ ইউজুয়াল আমরা বিভিন্নবার বইটা দেখছি, ধারক থেকে প্রচুর প্রশ্ন আসে। তো এটার ইম্পর্টেন্স অবশ্যই আলাদা করে বলার কিছু নাই। একটু প্রশ্নটা পড়ি। সমান্তরাল পাত ধারক, তড়িৎ ক্ষেত্রের একক আয়তনে সঞ্চিত শক্তি বলে দিছে, প্রতি পাতের যে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া, এটাও তোমাকে বলে দিছে।
আচ্ছা, বলছে অন্তত পক্ষে 20 ন্যানোকুলম চার্জ সঞ্চয় করতে হবে। কিউ এর মান বলছে ধারকের দুই পাতের মাঝে কত পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ রাখতে হবে। পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা জানি কে, এটা আমাদেরকে রাখতে হবে, এটা আমাকে জিজ্ঞেস করছে। ভালো কথা। তো এখন প্রথম আমাকে দেয়া আছে কি সঞ্চিত শক্তি। তো আমরা জানি একক আয়তনের সঞ্চিত শক্তি, ধারকের একক আয়তনের সঞ্চিত শক্তি, এটা আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আচ্ছা, তো তো ব্যাপারটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। ধারকের একক আয়তনের সঞ্চিত শক্তি এটা হলো হাফ এপসিলন ই স্কয়ার। তাহলে এখানে এপসিলন জিনিসটা কি? এপসিলন জিনিসটা কি হবে? এটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং এপসিলন নটের গুণফল, তাই তো কথা? আচ্ছা, আর এখানে আছে ই, সেটা হলো আমার ধারকের মধ্যে যে তড়িৎ ক্ষেত্রটা থাকে সেই তড়িৎ ক্ষেত্রের মান। অর্থাৎ আমাদের আমরা যদি চিন্তা করি, আমাদের ধারকের এক পাশে আছে পজিটিভ চার্জ আর এক পাশে আছে নেগেটিভ চার্জ, মাঝখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয় সেটা হলো ই। এখন এই তড়িৎ ক্ষেত্রটা আমরা কিভাবে বের করতে পারি? তড়িৎ ক্ষেত্রটা বের করা যাবে এই ধারকের দুই পাশে যে বিভব পার্থক্য আছে ভি, এই ভি ইকুয়াল টু আমরা বলতে পারি ই ইন্টু ডি, যেখানে ডি হইল এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব। ডি হলো এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব। তাহলে ভি ইকুয়ালস টু ই ডি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি তোমাকে ই বের করতে বলা হইতো, তাহলে ই এর জায়গায় তুমি কি লিখতা? ই এর জায়গায় তুমি লিখতা ভি বাই ডি। আচ্ছা, তাহলে দেখো আমরা সেটাকে আরেকটু অগ্রসর করি। হাফ এপসিলনের জায়গায় লিখলাম কে ইন্টু এপসিলন নট। এই কে এর মান আসলে বের করতে হবে আমাদেরকে। আর ই এর জায়গায় কি লিখতে পারি? ভি বাই ডি। এই কথাটা কিন্তু আমরা চাইলে লিখতে পারি। এখন বিভবটাও কিন্তু আমরা কিউ জানি, ভিউ আমরা জানি না। এখন তুমি একটু যদি চিন্তা করে দেখো যে একটা ধারকের চার্জ এবং ভোল্টেজ এদের মধ্যে বা বিভব এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? আমরা জানি ধারকের বেলায় কিউ ইকুয়ালস টু সিভি। কিউ ইকুয়ালস টু সিভি, তার মানে ভি মানে কি হবে? ভি মানে হবে কিউ বাই সি। তাহলে সেইটাও যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দেই, ভি এর জায়গায় যদি আমরা কিউ বাই সি জিনিসটা লিখে ফেলি, তাহলে উপরে থাকবে কিউ আর নিচে কি থাকবে? নিচে থাকবে সি। এখন তুমি যদি খেয়াল করো, তুমি এখন প্রত্যেকটা জিনিসের কিন্তু মান এখানে জানো। তাহলে মানগুলো এখন আমরা বসানো শুরু করব। ইউ এর মান কত বলছে? সঞ্চিত শক্তি তোমাকে বলে দিছে 5 মিলিজুল। 5 মিলিজুল। তাহলে এই ইউ এর মানটা তুমি বসাবা 5 মিলিজুল। তাহলে মিলি মানে কি? 10⁻³ এপসিলন নট এর মান তুমি জানো, অথবা ক্যালকুলেটর থেকে বের করবা। কিউ এর মান তোমাকে প্রশ্নে বলছে এই কিউ কত হইতে হবে? সঞ্চিত চার্জ হইতে হবে 20 ন্যানোকুলম। তাহলে 20 ন্যানোকুলমের জন্য আমরা কি করব? 10⁻⁹ যেটা, সেটা আমরা এখানে বসাবো। আচ্ছা, এরপরে হলো ডি। আচ্ছা, এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের ডি আছে আর হলো সি আছে, তাই তো? এখন আমার কিন্তু এখানে ডি এর মানটাও দেখা যাচ্ছে আমাদের এইখানে জানা নাই। আমাদের এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব কত, এটাও কিন্তু আমাদের এখানে জানা নাই। তাহলে আমরা আরেকবার আটকে গেছি। তাহলে আরেকবার যদি আটকে গিয়ে থাকি, আমাদের কি জানি? আমরা হলো এই পাতের ক্ষেত্রফল জানি। এখন তুমি যদি আরেকটা সূত্রের কথা মনে করে দেখো, আমাদের আমাদের সি এটা হলো এপসিলন এ বাই ডি। বা আমি জিনিসটা এভাবে বলতে পারি তোমাকে যে সি ইন্টু ডি এটা হলো এপসিলন ইন্টু এ। আর এপসিলন মানে তোমরা কি জানো? কে ইন্টু এপসিলন নট, এটা হলো এপসিলন। তাহলে এই জিনিসটাও আমরা এখানে এই সি ইন্টু ডি, এই সি ইন্টু ডি মানে আমরা যেটা পাইলাম সেটাও কিন্তু আমরা এই নিচের অংশে বসাই ফেলতে পারি। তাহলে সেটাও বসাই দেই এখানে, এখানে এটা বসাই দেই। তাহলে এখানে কত বসাচ্ছি? এখানে বসাচ্ছি কে এপসিলন নট ইন্টু এ। ব্যাস, এখন আমরা মান বসাইতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে এ এর মানটা আমরা বসাই দিব। আমার এ এর মান হলো 0.03। তাহলে দেখো পুরো ইকুয়েশনে একটা মাত্র আমার আননোন, শুধুমাত্র একটা জিনিসের মান আমি জানি না, সেটা হলো কে এর মান। তাহলে এখন আমি কাটাকাটি করে ক্যালকুলেশন করে কে এর মানটা বের করব। কে এর মানটা কত আসবে? কে এর মানটা আমাদের আসবে এখানে 5। এটাই হলো আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক। সুন্দর একটা অ্যান্সার চলে আসছে। তাহলে তুমি খেয়াল করে দেখো, আসলে এই অঙ্কটা করার কোনো ব্যাপার না, কিন্তু তোমার ধারকের যতগুলা সূত্র আছে সবগুলা সূত্রই তোমার এখানে একটার পর একটা ঝালাই হয়ে গেছে। তাহলে কি কি সূত্র আমরা ইউজ করছি তুমি খেয়াল করে দেখো কি কি ইউজ করা হয়েছে। প্রথমত আমরা ইউজ করছি
ইউ ইকুয়ালস টু হাফ এপসিলন ই স্কোয়ার, এই সূত্রটা আমরা ইউজ করছি। তারপরে আমরা ইউজ করছি কিউ ইকুয়ালস টু সিভি, এই সূত্রটা আমরা ইউজ করছি। আবার সি ইকুয়ালস টু যে আমাদের এপসিলন এ বাই ডি, এই সূত্রটাও আমরা ইউজ করছি। এই প্রত্যেকটা সূত্র ইউজ করে আমরা হলো এটা বের করছি। তবে এটা যে আসলে এত কঠিন ভাবে করতে ব্যাপারটা এমন না, তোমরা যদি আরেকটু চেষ্টা করো তাহলে দেখবা এটা আরো সহজেও করা যাবে। সেটার জন্য তোমাকে আরেকটু চিন্তা করতে হবে। চিন্তা করলে আমি জানি অনেকেই আরো সহজ এটা করছো, সো সেভাবে করতে পারবো, অসুবিধার কিছু নাই। এটা জাস্ট আমি একভাবে তোমাকে বলে দিলাম। ওকে, পরেরটায় চলে আসি। পরেরটায় আমরা দেখতে পাচ্ছি যে আমার তিনটা ধারক সিরিজে আছে। তিনটা ধারক সিরিজে আছে, প্রত্যেকটা ক্ষেত্রফল এ তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলছে। তোমাকে যেটা বুঝতে হবে, এখানে তিনটা ধারক সিরিজে আছে। এই যে ব্যাপারটা এরকম, এই একটা ধারক, তারপরে এইটা আরেকটা ধারক, তারপরে এটা আরেকটা ধারক। এরকম আমার তিনটা ধারক সিরিজে আছে, ঠিক আছে। তো আমাদের প্রথম ধারকের মধ্যে যে পরাবৈদ্যুতিক, প্রথম মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো K1, দ্বিতীয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো K2, আর তৃতীয়টায় কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক নাই, এখানে শূন্য মাধ্যম আমরা দেখতে পাচ্ছি। তিনটা ধারক, ঠিক আছে। আচ্ছা, মানে এই যে দেখো, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, আবার এটা প্লাস, এটা মাইনাস। হ্যাঁ, এবং এই দুইটা পাত কিন্তু আসলে একই, এই দুইটা পাত এরা কিন্তু আসলে একই, ঠিক আছে, এই ছবি অনুযায়ী। তাহলে এখন এটা যেহেতু সিরিজে আছে, আমি যদি বলি এটার ধারকত্ব C1, এটার ধারকত্ব C2, এটার ধারকত্ব C3, তাহলে যেহেতু সিরিজে আছে তাহলে আমরা তুল্য ধারকত্ব কিভাবে বলতে পারবো? আমরা জানি সিরিজে থাকলে কিভাবে করতে হয় ধারকের বেলায়। এটা হবে এভাবে বললে বরং মনে হয় ভালো হবে, 1/CS এটা ইকুয়াল টু হবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। আচ্ছা, এখন আমরা সি এর ফর্মুলা কি জানি? সি আমরা জানি কে এপসিলন নট এ বাই ডি। একটু আগে আমরা এটা নিয়ে কথা বললাম। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে এই পাতগুলোর যে মধ্যবর্তী দূরত্ব, তাদেরকে ডি দিয়ে না বলে প্রশ্নে তাদেরকে এ দিয়ে বলছে। এই যে মধ্যবর্তী দূরত্বকে এ দিয়ে বলা হয়েছে, তাহলে আমরা সূত্রের মধ্যে একটু চেঞ্জ করে এখানে ছোট হাতের এ নিয়ে আসলাম। তাহলে C1 এর জায়গায় আমরা কি লিখবো? C1 এর জায়গায় এখন আমরা এখানে লিখতে পারি K1 এপসিলন নট ক্যাপিটাল এ বাই স্মল এ। একইভাবে C2 এর জায়গায় লিখতে পারি K2 এপসিলন নট এ বাই স্মল এ, কারণ প্রত্যেকটার ক্ষেত্রফল কিন্তু আসলে সমান 1 বাই, আর তৃতীয়টা তো শূন্য মাধ্যম, তাহলে এপসিলন নট ক্যাপিটাল এ বাই স্মল এ। তাহলে এখন বাকিটা কি করতে হবে? বাকিটা করার জন্য আমাকে এখন ছোটখাটো ক্যালকুলেশনটা করতে হবে। ছোটখাটো ক্যালকুলেশনটা কিভাবে করব? পুরোটা যোগ করব, যোগ করে আবার ইনভার্সটা করতে হবে। তো পুরোটা যদি এখন আমরা এখানে কাজটা সহজ করে করতে পারি, কাজটা আমরা সহজ করে যেটা করতে পারি সেটা হলো আমরা এইভাবে লিখতে পারি 1/CS। আমরা এখান থেকে কিছু জিনিস কমন নিয়ে নিতে পারি। হ্যাঁ, কিছু জিনিস কমন নিয়ে নিতে পারি, যেমন উপরে এ স্মল এ, নিচে হলো ক্যাপিটাল এ, আর নিচে হলো একটা এপসিলন নট। এটা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে 1/K1 প্লাস 1/K2 প্লাস 1, ঠিক আছে। এরপরে আমরা ক্যালকুলেশনটা যদি করি, এরপরের ক্যালকুলেশনটা সহজ, তোমরা পারবা। এটা চলে আসবে, আমাদের সিএসটা চলে আসবে, উল্টাইতে হবে তো পুরোটা, এপসিলন নট বাই এ, নিচে আছে এ, তাহলে 1/K1 প্লাস 1/K2 প্লাস 1, ব্যাস এটুকু লিখলেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ। এই তো, বুঝছি, ঝামেলার কিচ্ছু নাই। পরেরটাই যাই, আমাদের লাস্ট প্রবলেম, মানে লাস্ট রিটেন প্রবলেম। এটা যদি এখন আমরা দেখতে চাই, তো একটু যদি দেখো কি বলা হয়েছে, মূল বিন্দুগামী YZ তলে বিস্তৃত একটি আহিত পরিবাহী পাত রাখা আছে। তার মানে তুমি বুঝতে পারছো এখানে XYZ এর কোনো ব্যাপার স্যাপার আছে। তাহলে আমি যদি এভাবে বলি, এটা হলো X অক্ষ, এটা হলো Y অক্ষ, আর এটা হলো Z অক্ষ, তাহলে আমার YZ তলে একটা অসীম পরিবাহী পাত আছে, তাই তো কথা। মানে ব্যাপারটা কি কেমন? ব্যাপারটা হলো এরকম যে ওয়াই জেড তলে একটা অসীম পাত, আমি এটাকে এতটুকু দেখাইছি কিন্তু এটা আসলে অসীম পর্যন্ত এটা বিস্তৃত, তাই তো, এরকম একটা পরিবাহী পাত আছে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, এক্স ইকুয়ালস টু 5 বিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল ও জেড অক্ষের সাথে লম্ব সরলরেখা বরাবর একটি অসীম দৈর্ঘ্যের চার্জিত দণ্ড রাখা হয়েছে। তার মানে আমাদের একটা চার্জিত দণ্ড আছে, সে কোথায় আছে? এই যে এরকম একটা চার্জিত দণ্ড আছে, সে কোথায় আছে? সে আছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং জেড অক্ষের সাথে লম্ব, মানে আমি যেভাবে করে ছবিতে আঁকছি
এবং তার অবস্থানটা কোথায়, এই যে এই অবস্থানটা হলো x ইকুয়ালস টু 5 মিটার অবস্থানে, এটাও কি চার্জিত। এখন তোমাকে বলছে, তাহলে তুমি চিন্তা করো, এরা যেহেতু দুইজনই চার্জিত, আমি যদি ধরি দুইজনই পজিটিভ চার্জে চার্জিত, তাহলে কি হবে, এদের কর্তৃক আমাদের একটা ক্ষেত্র প্রাবল্য এরা কিন্তু তৈরি করবে, এরা কিন্তু আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তৈরি করবে, দুইটাই চার্জিত তৈরি করবে। তোমাকে বলা হয়েছে কোথায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হবে। তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে কোথায়, নিশ্চয়ই মাঝের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে, কারণ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হওয়ার জন্য, লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার জন্য কি হতে হবে, এরা সমান ও বিপরীত হইতে হবে। তাহলে এদের আমাদের এই যে পাত, আমাদের এই যে অসীম পাত, তার কর্তৃক সৃষ্ট যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা কোন দিকে হবে, এটা যেহেতু পজিটিভ চার্জ তাহলে সেটা হবে ডান দিকে, এটাকে বলতেছি E1। আবার সবুজটা কর্তৃক যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সৃষ্টি হবে সেটা হবে বাম দিকে, একে বলতেছি E2। যদি মাঝের কোনো বিন্দু হয় তখনই কেবল কিন্তু এদের দিকটা কি হচ্ছে, বিপরীত দিকে হচ্ছে, বাইরে কোথাও কিন্তু দিক বিপরীত হবে না। ঠিক আছে, তাহলে লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার জন্য কি হইতে হবে, এই E1 ইকুয়াল টু হইতে হবে E2, তাই তো? আচ্ছা, এখন তাইলে আমাদের সূত্রগুলো জানতে হবে। অসীম পাতের জন্য, অসীম পরিবাহী পাতের জন্য ই এর মান কত, অসীম পরিবাহী পাতের জন্য আমাদের ই এর যে সূত্রটা সেটা হলো সিগমা, আমি এটা লাল দিয়ে দেখাচ্ছি, সিগমা ডিভাইডেড বাই টুয়াইস এপসিলন নট। ঠিক আছে, আর আমাদের একটা অসীম দৈর্ঘ্যের একটা দণ্ডের জন্য, চার্জিত দণ্ডের জন্য, তখন আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সূত্র কি, আমরা গাউস থেকে শিখেছি এগুলা, 1/2 পাই এপসিলন নট, কি হবে, উপরে হবে ল্যামডা আর নিচে হবে আমাদের আর, আরটা কি, এই দণ্ড থেকে দূরত্ব। এখন তুমি যদি চিন্তা করো এই দণ্ড থেকে যে দূরত্ব, এটাকে তুমি যদি চিন্তা করো যে এই দূরত্বটা হলো আর, এটা হলো সেই আমাদের আর। তাহলে এখন আমরা মনে হয় মানগুলো ধীরে ধীরে বসাইতে পারি, তার আগে চাইলে কিছু কাটাকাটি করে নিতে পারি, যেমন আমরা 2, এই 2 কেটে দিতে পারি, এপসিলন নট কেটে দিতে পারি। এখন শুধু মানগুলা বসাবো। সিগমার মান কত প্রশ্নে বলে দিছে, সিগমা হলো 1 কুলম পার মিটার স্কয়ার, সিগমার মান 1, নিচে আর কিছু থাকছে না, ইকুয়ালস টু 1/পাই থাকছে। ল্যামডার মান প্রশ্নে মনে হয় বলে দিছে, ল্যামডার মান হলো 3 পাই থেকে আর চলে আসবে। তাহলে আর এর মান তুমি দেখতে পাচ্ছ কাটাকাটি করে খুব সহজে, আর এর মান হলো 3 মিটার। তার মানে আমাদের দণ্ড থেকে দূরত্ব কত, 3 মিটার। ঠিক আছে, এখন যদি তোমাকে বলি এক্স এর মান কত, কারণ আমাদের মূল বিন্দু তো এইখানে, তাহলে এক্স অক্ষে অবস্থানটা কোথায়, এই বিন্দুর এক্স অক্ষে অবস্থানটা কোথায়, এই যে এক্স, পুরোটা দূরত্ব হলো 5 মিটার, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস আর, এটা হলো 5, তবে এক্স এর মানটা কত হবে, এক্স এর মান কিন্তু হবে আমাদের 2 মিটার। তাহলে আমাকে অ্যান্সার হিসেবে আসলে বলা উচিত, যেহেতু প্রশ্নে বলে দিছে যে এক্স অক্ষে কোথায় প্রাবল্য শূন্য হবে, তাই আমাকে বলা উচিত এক্স এর মান যেখানে 2 মিটার সেখানেই আসলে আমাদের প্রাবল্যটা শূন্য হবে। তো বুঝতে পারছি, এখানে আমাদের গাউসের সূত্র থেকে যে আমরা এক্সট্রা যে সূত্রগুলো পাই সেগুলোকে ইউজ করেই কিন্তু আমরা অঙ্কটা করছি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের রিটেন পোর্শনটা। এখন আমরা চলে যাব আমাদের কিসে বলতো, আমাদের অবজেক্টিভ অংশে চলে যাব। তো দেখো কি বলা হয়েছে, সমবিভব তলের এক বিন্দু হতে অন্য বিন্দুতে একটি চার্জকে নিতে কৃত কাজ কত, এটার উত্তর 0। তো খেয়াল করো, খুব কনসেপচুয়াল কিছু ব্যাপার স্যাপার, কারণ একটা চার্জকে নিতে যে কৃত কাজ করতে হয় সেটা কি হয়, কৃত কাজ এটা হলো কিউ ইন্টু ডেল্টা ভি, ডেল্টা ভি হলো বিভব পার্থক্য। কিন্তু প্রশ্নে বলছে সমবিভব তল, তার মানে ভি কত, কনস্ট্যান্ট। একটা সমবিভব তলের উপরে বিভবের মানটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এক বিন্দু থেকে যদি আরেক বিন্দুতে নিয়ে যাও কোনো বিভব পার্থক্য হয় না। আর বিভব পার্থক্য মানে কি, 1 কুলম্বের জন্য কৃত কাজ, সে কারণে আমার কোনো কাজও কিন্তু করতে হয় না, তাহলে এটা কিন্তু 0। গ্রাফগুলো তোমাদেরকে ক্লাসে আমি দেখাইছি যে আমাদের একটা চার্জিত পরিবাহীর নিকট, একটি চার্জিত নিরেট পরিবাহীর নিকট ই বনাম আর গ্রাফ কেমন হবে, এটা আলাদা করে স্লাইডে ছিল না, আমার ক্লাসে যারা ছিল তাদেরকে গ্রাফ দেখাইছি, অন্যগুলাতেও হয়তো দেখানো হয়েছে, সেটা এখন আমি মনে নাই। তো আমরা এখন যেটা করব, আমরা গ্রাফগুলো একটু দেখে নিব। চার্জিত পরিবাহী গোলকের ক্ষেত্রে ই বনাম আর, তোমার কাছে যদি একটা পরিবাহী গোলক থাকে, এটা সবসময় মাথায় রাখবা, তোমার কাছে যদি একটা পরিবাহী গোলক থাকে, পরিবাহী গোলকের চার্জগুলো সবসময় কিন্তু সারফেসে, মানে বাইরের পৃষ্ঠে অবস্থান করে, ভিতরে কোনো চার্জ থাকে না। এবং ভিতরে কোনো চার্জ না থাকায় এই চার্জিত গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সবসময় হয় 0। তুমি যদি বাইরে থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মাপো,
বাইরে থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একটা বিন্দু চার্জের জন্য যে সূত্র মেনে চলে, গোলকের জন্য সেম সূত্র মেনে চলে, আর ভিতরে প্রাবল্যটা হয়ে যায় কত? 0। তাহলে আমি যদি গ্রাফ আঁকি, যখন আমি ভিতরে থাকবো তখন আমার প্রাবল্য হবে কত? প্রাবল্য হবে 0। এরপরে যেই আমি সারফেসে চলে আসব, আমার প্রাবল্য এক লাফে বেড়ে যাবে, এরপরে আবার বর্গের ব্যস্তানুপাতে কমে যাবে। তোমার গ্রাফটা কেমন হবে? এই। আর আমি যদি বিভবের গ্রাফটা আঁকতাম, তাহলে মনে রাখবা একটা চার্জিত গোলকের, একটা চার্জিত পরিবাহী গোলকের ভিতরে তড়িৎ প্রাবল্য 0, কিন্তু বিভবটা হলো কনস্ট্যান্ট। এবং বিভবটা যে কনস্ট্যান্ট সেটার মান কত হয়? একটা চার্জিত পরিবাহী গোলকের ভিতরে বিভবটা হয় তার পৃষ্ঠের বিভবের সমান। আবার বলতেছি, ভিতরের বিভব হয় পৃষ্ঠের বিভবের সমান, আর এরপরে হলো তোমার ব্যস্তানুপাতে কমতে থাকে। বুঝতে পারি? তাহলে ভিতরের বিভব পৃষ্ঠের বিভবের সমান হবে, এটা মাথায় রাখবো। গ্রাফটা হবে এরকম। এগুলো আমাদের প্রায় বিভিন্ন ইউনিভার্সিটির অবজেক্টিভ পরীক্ষায় এই প্রশ্নগুলা কিন্তু খুবই কমন এবং খুবই সহজে চলে আসে। ঠিক আছে, তাহলে এখন মনে হয় আমরা আগাতে পারি। দেখো 3 নাম্বার প্রশ্ন যদি দেখি, বলা হয়েছে তুল্য ধারকত্ব বের করো। তাহলে তুল্য ধারকত্ব আমরা বের করতে পারবো, আমাদের শুধু এটাই জানতে হবে ধারক হইলো রোধের উল্টা নিয়ম মেনে চলে। তাহলে দুইটা ধারক, তাদেরকে তুমি সিরিজ করছো। তুমি যদি দুইটা রোধকে প্যারালাল করতা, সমান মানের রোধকে তুমি যদি প্যারালাল করতা, এটা হলো আর, এটা হলো আর, তাহলে প্যারালাল করলে এটা কিন্তু হয়ে যেত r/2। তাহলে এখানে সিরিজ করলে কিন্তু হয়ে যাবে f/2। তার সাথে কি আছে? এই এফ আছে সমান্তরালে। সমান্তরালে হলে কি হবে? রোধের সিরিজে থাকলে যা হইতো, অর্থাৎ এই f/2 এর সাথে f যোগ হবে। তুল্য ধারকত্ব হবে f প্লাস f/2। বুঝতেই পারতেছো, এটা হবে 3f/2। আচ্ছা, পরেরটায় আসি। কোন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে এবং ক্ষেত্রফল অর্ধেক করলে এর ধারকত্ব কত হবে? তো আমরা ধারকত্বের সূত্র জানি, c = এপসিলন a/d। শূন্য মাধ্যম হলে এটাকে এপসিলন নট বলবো। আচ্ছা, অসুবিধা নাই। আমরা কি করছি বলতো? আমরা হলো ক্ষেত্রফল অর্ধেক করছি, তার মানে ক্ষেত্রফলের নিচে একটা 2 দিয়ে ভাগ করে দিছি। আর দূরত্বকে কি করছি? দূরত্বকে দ্বিগুণ করছি, মানে ডি কে হলো আমরা 2 দিয়ে গুণ করে দিছি। তাহলে যদি আমরা পুরোটাকে একসাথে দেখার চেষ্টা করি, এপসিলন a/d, আর তার সাথে আসলে কি গুণ হয়েছে? তার সাথে আসলে নিচে 1/4 গুণ, মানে তার সাথে 1/4 গুণ হয়েছে। তার মানে তুমি যদি চিন্তা করো, আমাদের এই পুরো ধারকত্বটা সেটা 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে আমার অ্যান্সার হলো ডি, 1/4 হবে। ঠিক আছে, এরপরে আমাদের লাস্ট দুইটা স্লাইড আছে, লাস্ট দুইটা মানে লাস্ট দুইটা ম্যাথ আছে, বা লাস্ট দুইটা আমাদের অবজেক্টিভ আছে, 5 আর 6 নাম্বার। এরপরে তোমাদের হলো ম্যাথ ম্যাথ তো হয়ে গেছে, এরপরে তোমাদের কেমিস্ট্রি বা অন্য অংশগুলো নিয়ে আলোচনা হবে। এর মধ্যে আমরা লাস্ট দুইটা প্রবলেম দেখি। কি বলছে? 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলককে এমন ভাবে চার্জিত করা হলো কিন্তু পৃষ্ঠে প্রাবল্য 9 নিউটন পার কুলম, কেন্দ্রে প্রাবল্য কত? একটু ট্রিকি কোয়েশ্চেন, খেয়াল করো। তোমাকে বলা হয়েছে একটা পরিবাহী গোলক, তার কেন্দ্রে প্রাবল্য। এখন আমি তোমাকে কি বলছিলাম একটু আগেই? আমি তোমাকে বলছি যদি একটা পরিবাহী গোলক থাকে, সকল চার্জ থাকবে পৃষ্ঠে, এবং এর ভিতরে যে কোনো স্থানে প্রাবল্য হবে 0। তাহলে তোমাকে কেন্দ্র বলুক, ব্যাসার্ধের অর্ধেক বলুক, যেখানেই বলুক, তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া যে প্রাবল্যটা সেখানে 0 হয়ে যাবে পরিবাহী গোলকের ভিতরে। আচ্ছা, 6 নাম্বারটা দেখো। 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কোন গোলাকার পরিবাহীকে, তাহলে আবার এখানে চলে আসছে গোলাকার এবং পরিবাহী, এমন ভাবে আহিত করা হলো পৃষ্ঠে বিভব হয় 11 ভোল্ট। আচ্ছা, তাহলে বিভবের বেলায় কি বলছিলাম? বিভবের বেলায় বলছিলাম যে ভিতরে বিভব মানে এটাকে আমি বলতেছি ভি ইনসাইড, এটা হয় কি? এটা হয় পৃষ্ঠের বা সারফেসের বিভবের সমান। তাহলে কেন্দ্রে বিভবটা কি হবে? কেন্দ্রে বিভবটা হবে পৃষ্ঠে বা সারফেসে যে বিভব, অর্থাৎ 11 ভোল্টের সমান হবে। অ্যান্সার হলো 11 ভোল্ট। তো এই কথাগুলো যে বললাম, অনেক সময় আমরা কঠিন কঠিন অঙ্ক করতে পারি বা ক্যালকুলেশন নিয়ে ব্যস্ত হয়ে যাই, কিন্তু কনসেপ্ট গুলো দেখা যায় অনেক সময় ক্লিয়ার না থাকার কারণে, বা এই আইডিয়া গুলো অনেক সময় না থাকার কারণে দেখা যায় আমরা কিন্তু পরীক্ষায় কম নাম্বার পেয়ে যেতে পারি। তো এটা আমরা একটু মাথায় রাখবো সেভাবে। ঠিক আছে, সেভাবে মাথায় রেখে আমাদের হলো পরীক্ষায় আমরা অ্যাটেন্ড করব, এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করব। স্থির তড়িৎ খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন হর হামেশাই এসে থাকে।
তো আমরা এগুলো একটু মাথায় রাখবো এবং চেষ্টা করব যেন একটু কোয়েশ্চেন ব্যাংক গুলো সলভ করি, এবং ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে এগুলো একটু মনোযোগ সহকারে রিভিশন দিবা, তাহলে আশা করি প্রবলেম হবে না। তো সবাইকে ধন্যবাদ। এরপরে তোমাদের নিবিড় ভাইয়া আছেন, বাকি অংশগুলো নিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ অয়নকে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আম, ভাইয়া তোমাদের সাথে হাজির হয়েছি কেমিস্ট্রি এবং বায়োলজি পার্টটুকু নিয়ে। তো চলো আমরা এতক্ষণ পর্যন্ত অয়ন ভাইয়ের কাছ থেকে হচ্ছে ফিজিক্স পার্টটুকু দেখলাম, এবার হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি পার্টটুকু হচ্ছে সবাই একটু সলভটা দেখে নিই। তো প্রথমেই আমরা হচ্ছে কেমিস্ট্রি রিটেন অংশটা হচ্ছে দেখে নিই, তারপর হচ্ছে আমরা এমসিকিউ তে যাব। প্রথম যে প্রশ্ন হচ্ছে আমাদের এখানে আছে, একটি গ্যাস সিলিন্ডারের আয়তন 5 লিটার, চাপ সহন ক্ষমতা হচ্ছে 150 অ্যাটমসফিয়ার। চাপ সহন ক্ষমতাটা কথা মানে কি, যে এই সর্বোচ্চ 150 অ্যাটমসফিয়ার পর্যন্ত চাপ সে সহ্য করতে পারে। সিলিন্ডারটিতে 80 অ্যাটমসফিয়ার চাপে 1 কেজি বিউটেন রক্ষিত আছে। সিলিন্ডারটি বিস্ফোরিত হতে গেলে গ্যাসের মোট গতিশক্তির পরিবর্তন কত হতে হবে? তাহলে দেখো, আমাদের সিলিন্ডারটি কিন্তু আগে ছিল কত, 80 অ্যাটমসফিয়ার চাপ। এখন সেখান থেকে আমাকে যদি বিস্ফোরণ ঘটাইতে হয়, তাহলে চাপটাকে অবশ্যই 80 থেকে বাড়াইতে বাড়াইতে কোথায় নিয়ে যেতে হবে? 150 অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে, যাতে সিলিন্ডারটি কি হয়ে যায়, বিস্ফোরিত হয়ে যায়। এবং সেখানে মোট গতিশক্তির পরিবর্তন কত হবে সেটা হচ্ছে আমাদের কাছে এখান থেকে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, নর্মালি তুমি একটু নর্মালি চিন্তা করো ভাইয়া, যে এখানে যে আমরা যে পড়েছিলাম না যে ইকে কি পড়েছিলাম, 3/2 nRT, এই সূত্রটা পড়েছিলাম। সাথে কিন্তু এটাও পড়েছিলাম যে 3/2 কি পিভিও কিন্তু এটাকে লেখা যায়, তাই না? এখন আমাদের তো দুইটা কন্ডিশন, নাম্বার 1 কন্ডিশন, নাম্বার 2 কন্ডিশন, দুইটা আলাদা আলাদা হচ্ছে এখানে আমাদের কন্ডিশন কিন্তু আছে। তাহলে দুইটা যদি আলাদা আলাদা কন্ডিশন হয়, তাহলে এক ক্ষেত্রে হচ্ছে চাপ হচ্ছে আমাদের এক রকমের ছিল, আরেকটা ক্ষেত্রে চাপ হচ্ছে আমাদের আরেক রকমের আছে, তাই না? তাহলে সেভাবে হচ্ছে আমরা চিন্তা করব। তাহলে হচ্ছে দেখো কিভাবে হচ্ছে আমরা চিন্তা করতে পারি, যে আমাদের যে শুরুতে যদি আমরা চিন্তা করি যে আমাদের চাপ কোথায় বেশি, ধরলাম হচ্ছে চাপ একটা হচ্ছে P1, সেটা হচ্ছে আমাদের 150 অ্যাটমসফিয়ার, ওকে। আর একটা হচ্ছে আমাদের কি V1, সেটা হচ্ছে কত, 5 লিটার, মানে গ্যাসটা এত লিটার আয়তনে কিন্তু সেইখানে আছে। আচ্ছা, 2 নাম্বার কেস কোনটা ভাই, যেখানে P2 চাপটা হচ্ছে আমাদের কত, 80 অ্যাটমসফিয়ার, যেটা হচ্ছে আগে ছিল, এবং সেখানে V2 এর মানটা কত, সেটাও কিন্তু কত আমাদের ভাই 5 লিটারই। কারণ মানে সিলিন্ডারটা তো তখনো বিস্ফোরণ হয়ে যায় না, বা সিলিন্ডারটা তো এমন না যে বেলুনের মতো যে সে ফুলতে থাকবে আস্তে আস্তে, এরকম তো হবে না, তাই না? তাহলে আলটিমেটলি আগেও ছিল 5, এখনো সে 5ই আছে, এরকম আর কি। তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে ডেল ই কে মানে হচ্ছে E1 মাইনাস E2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 3/2 P1 V1 মাইনাস 3/2 P2 V2। কারণ আমরা হচ্ছে পি আর ভি হচ্ছে জানি, যেহেতু এনআরটি মানে টি এর মান হচ্ছে এখানে কোথাও দেওয়া নাই, তাহলে ওইটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। তাহলে 3/2, আমি যদি মানগুলো একটু লিখি, P1 এর মানটা হচ্ছে 150 ইন্টু 5 মাইনাস পরেরটা হবে কত, 80 ইন্টু 5। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে দেখবো যে আমাদের মানটা আসবে 525 লিটার অ্যাটমসফিয়ার, এইটা হচ্ছে আমাদের মান আসবে। এবং পরবর্তীতে যদি আমরা এখান থেকে তার জুলে মানটা বের করতে চাই, তাহলে কিন্তু আমরা সেটাও কিন্তু পারবো। জাস্ট খালি এখানে কি করব, লিটারটাকে হচ্ছে মিটার কিউবে নিয়ে যাব, আর অ্যাটমসফিয়ারটা হচ্ছে আমাদের কি, ওই যে 1 অ্যাটমসফিয়ার মানে কত, 101,325 কিলো প্যাসকেল, ওইভাবে হচ্ছে নিয়ে যাবো আর কি, এটাই, আর কিছুই না। তাহলে আমি লিখেও দিচ্ছি ভাই, 525 ইন্টু কত লিখবো, 10⁻³ কি লিখলাম, 10⁻³ কেন লিখলাম ভাইয়া, ওই যে আমরা জানি যে 1 লিটার সমান সমান কত, 10⁻³ মিটার কিউব, ওই কথাটা হচ্ছে এখানে আমি লিখছি ভাইয়া, 10⁻³ মিটার কিউব। তাহলে এটা চলে গেল কি মিটার কিউবে, ইনটু অ্যাটমসফিয়ার হচ্ছে আমরা কত জানি, যে 1 অ্যাটমসফিয়ার মানে কত, 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101,325 এত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে হচ্ছে আমরা এখানে তাই লিখলাম যে 101,325 নিউটন পার মিটার স্কোয়ার। এই যে এককগুলো যেগুলো ব্র্যাকেটে লিখছি ভাই, এগুলো লেখার দরকার নেই ভাই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য সেই মানগুলো লিখছি, আর কিছুই না। তাহলে এখান থেকে দেখবো যে আমাদের মানটা আসবে 53.2 ইন্টু 10⁻³ নিউটন মিটার, এরকম আসবে। আর নিউটন মিটার মানে কি ভাইয়া, জুল। তাহলে জুল যদি হয়, তাহলে অ্যান্সারটা কত, 53.10 ইন্টু 10⁻³ জুল, অথবা লেখা যায় 53.2 কিলো জুল। তাহলে আশা করি হচ্ছে আমরা লিটার অ্যাটমসফিয়ার থেকে কিন্তু এখন কিলো জুলে কিন্তু আমরা এখন নিজেরা ইউনিট গুলো কিন্তু কনভার্সন করতে পারবো। ওকে, নেক্সট প্রশ্নে আসি। প্রশ্নটা দেখলেই বোঝা যাচ্ছে যে বিশাল বড় একটা প্রশ্ন, নাম্বার 2। আচ্ছা, সিওডি বের করার যে সূত্রটা
আর কি। এটা হচ্ছে রেখেছি কি তোমাদের হচ্ছে বিওডি এবং সিওডি দুইটাই হচ্ছে এরকম একটা আমাদের প্রশ্ন ছিল, যেটাতে হচ্ছে আমাদের মোলারিটিতে না রেখে নর্মালিটিতে হচ্ছে এখানে ক্যালকুলেশন গুলো করতে বলছে। তো এইখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে আর কি, তাই না? এই জায়গাটা একটু ঝামেলা হয়ে গেছে। তো ঝামেলার আসলে এখানে কিছুই নাই। কেন নাই দেখো, প্রথমে একটা জিনিস হচ্ছে আমরা চিন্তা করি যে এখানে আমাদের কি কি হচ্ছে না হচ্ছে সবগুলো যদি আমি একটু আইডেন্টিফাই করে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, প্রথমে আমরা দেখি যে আমাদের 1000 ml পানির নমুনা সংগ্রহ করে সেখান থেকে হচ্ছে আমরা 50 ml নিয়েছি। খেয়াল করে দেখো 50 ml পানির নমুনার জন্য প্রথমে লেগেছে 0.02 মোলার 10 মিলিলিটার। খেয়াল করে দেখেছি কি 0.02 মোলার 10 মিলিলিটার, এটা হচ্ছে ফার্স্টে লেগেছিল। তারপরে কি করলাম আমি তারপরে ওই নমুনা পানিতে ক্রোমিক অ্যাসিড যোগ করার পরে তারপরে কি করলাম 2 থেকে 3 ঘন্টা রাখার পর আবার হচ্ছে ডিও মাপলাম। তখন লাগতেছে হচ্ছে আমাদের কতটুকু, এতটুকু যে 50 ml, হ্যাঁ 0.015 নরমাল সোডিয়াম থায়োসালফেট দ্রবণে 3.5 মিলিলিটার আছে। এখানে একটু ভুল হয়েছে, মানে আমি একটু মুছে দিই। এখানে যেটা হয়েছে যে আমাদের ওই যে আবার সেই একই মতো 50 ml পানির জন্য এখন লাগতেছে কতটুকু, 0.015 নরমাল দ্রবণে 3.5 মিলিলিটার এতটুকু। ওকে, ঠিক আছে। এখন এই ক্যালকুলেশনটা হচ্ছে তোমাদের হচ্ছে সলভ শিট হচ্ছে বিশাল বড় করে দেওয়া আছে এবং তোমাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে এখানে তো আসলে যেমন আমরা যখন হচ্ছে তোমাদেরকে ক্লাসে দেখিয়েছিলাম তখন কিন্তু আমাদের ঘনমাত্রাগুলো কি ছিল, একই ছিল। এই জন্য কোনো রকমের মানে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় নাই। কিন্তু এখানে দেখো উপরের ঘনমাত্রা দেওয়া 0.02 মোলার আর নিচের ঘনমাত্রা দেওয়া 0.15 নরমাল, তাহলে তো হইলো না আসলে ভাইয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যেটা করতে হবে দেখো, আমাদের কিন্তু তুল্য সংখ্যা বের করে ফেলতে হবে। আমরা জানি না একটা ব্যাপার যে n ইকুয়ালস টু কি s ইনটু e, মানে আমরা যদি মোলারিটি থেকে নরমালিটিতে যেতে চাই অথবা নরমালিটি থেকে মোলারিটিতে যদি যেতে চাই তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, তাই না? তাহলে এখন দেখো তো সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 এটা যখন বিক্রিয়া করে তখন সে কিসে কনভার্ট হয়ে যায় তোমরা সবাই জানো, S4O6 এ কিন্তু সে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে তার যার মানটা ছিল +2, এখানে হয়ে যায় কত, +2.5। তাহলে এখানে যেহেতু আমাদের যদি ইলেকট্রনের আদান প্রদানের কথা বলি তাহলে ভাই এখানে কয়টা ইলেকট্রন প্রদান সে আদান প্রদান করতেছে, একটা কিন্তু, তাই না? কারণ একজনের হচ্ছে আমাদের কত 0.5 হচ্ছে বাড়তেছে, তাহলে এখানে সালফার কয়টা আছে, 2টা আছে। তাহলে দ্যাটস দুইজনের জন্য আমাদের তুল্য সংখ্যা কত হবে, এখানে ই এর মানটা হবে আমাদের কত 1। এই যে ভাই এতটুকু হচ্ছে আমাদের এখানে কাজে লাগতেছে যে আমাদের সোডিয়াম থায়োসালফেটের জন্য তুল্য সংখ্যা কত বের করে ফেললাম, 1। ওকে, এবার হচ্ছে দেখো আমি হচ্ছে সলভ শিটের মতো হচ্ছে তোমাদের হচ্ছে করে দেখাচ্ছি না, আমি হচ্ছে নিজের মতো যাতে হচ্ছে তোমরা যত রকমের ম্যাথ আছে এটা দিয়ে যাতে করতে পারো। তাহলে এখন দেখো প্রথম দশায় কতটুকু লাগছে সেটাকে যদি আমি একটু চিন্তা করি, প্রথম দশায় সেখানে লাগছে কত 0.02 মোলার, হ্যাঁ 0.2 মোলার 10 ml সোডিয়াম থায়োসালফেট দ্রবণ হচ্ছে আমাদের লাগছিল। তোমরা হচ্ছে কি করো প্রশমন বিক্রিয়ার সময় এই যে 3টা চিহ্ন দিয়ে যে সমতুল্য প্রকাশ করো না ভাই, ওইটাই ভাই এখানে করতেছি। আমি লিখতেছি এখানে কত 1 মোলার আর 0.02 এর সাথে 10টা গুণ করে দিলে কত আসবে 0.2 মিলিলিটার। এত মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট আসলে একই কথা, এতটুকু আমাদের লাগতেছে প্রথম দশায়। দ্বিতীয় দশাটা হচ্ছে আমরা চিন্তা করি এখন দ্বিতীয় দশাটা কেমন হবে দেখতে। দ্বিতীয় দশায় কি বলছে 0.015 নরমাল 3.5 মিলিলিটার সোডিয়াম Na2H2O3, তাই না? প্রথম কাজ হচ্ছে কি তোমার কাজ হচ্ছে কি নরমালিটি থেকে কিসে বের করা, মোলারিটি বের করা। তাহলে আমরা মোলারিটি কি পাবো, যে নরমালিটিকে যদি আমরা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করি, নরমালিটি কত এখানে 0.015 আর তুল্য সংখ্যা কত 1, তার মানে এটারও কি মোলারিটিতে কতই আসবে 0.015 মোলার। তার মানে আমরা এখান থেকে সমতুল্য বলতে পারি এটা কত আসবে 0.015 মোলার 3.5 ml সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। তারপরে শেষ হয় নাই ভাই এখনো, আমি কি করতে চাই এটাকে 1 মোলার করতে চাই। তাহলে আমি কি করে দিব, ওই যে 3.5 এর সাথে 0.015 এটা হচ্ছে আমরা গুণ করে দিব। তাহলে এখান থেকে হচ্ছে গুণ করলে আমরা ভ্যালুটা পাবো 0.0525 এত মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট। তাহলে দেখো এই যে আমি কি করে ফেললাম, একটা চালাকি করে ফেললাম, 1 মোলার এই যে দেখো আমি নিয়ে ফেলছি ঘনমাত্রা গুলাকে। তার মানে শুধুমাত্র হচ্ছে আমাদের ওই যে মানে প্রয়োজনীয় মানে কতটুকু হচ্ছে আমাদের এখানে আসলে লাগতেছে, মানে লাগতেছে কতটুকু পার্থক্যটুকু, তাই না? তাহলে পার্থক্য কতটুকু এখানে, পার্থক্য হচ্ছে আমাদের কত যে 0.2 মাইনাস 0.0525। তাহলে আমরা যদি 0.2 থেকে 0.2 থেকে যদি আমরা 0.0525 কে যদি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে মানটা আসবে 0.0.1475
এত মিলিলিটার সোডিয়াম থায়োসালফেটের দ্রবণ, যার হচ্ছে ঘনমাত্রা কত 1 মোলার। বাস শেষ। এরপর হচ্ছে আমরা আমাদের যে গতানুগতিক নিয়ম সেটা হচ্ছে আমরা করব। সেটা কি? আমরা সবাই জানি যে আমাদের 1 মোল থায়োসালফেট যে দ্রবণটা আছে সেটা হচ্ছে আমাদের সমতুল্য জারিত করতে পারে কতটুকুকে? 8 গ্রাম অক্সিজেনকে, তাই না? বা আমরা এভাবে লিখতে পারি যে আমাদের 1000 ml 1 মোলার H2O3 সেটা সমতুল্য করতে পারে কত? 8 × 10⁻³ এত মিলিগ্রাম অক্সিজেনকে। বা আমরা হচ্ছে যেটা লিখলাম এই জায়গাটার মধ্যে যে 0.0151 মোলার, এটা হচ্ছে লিখবো এখন 0.1475 মিলিলিটার। হ্যাঁ, 1 মোলার থায়োসালফেট দ্রবণ সমতুল্য কতটুকু হবে? 8 × 10⁻³ ইন্টু কত? 0.1475 ডিভাইডেড বাই হচ্ছে কত? 1000 × 1, তাই না? এভাবে করে আমরা ভাগ করে দিলাম, তাহলে আমাদের মানটা কত আসবে? 0.1475 এর সাথে যদি আমরা কি বলে 8 গুণ করে দিলে ভাই আমাদের মানটা আসবে 1.18। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম 1.18 মিলিগ্রাম অক্সিজেনকে সে কি করতে পারবে? জারিত করতে পারবে বা টাইট্রেট করতে পারবে। এখন আমরা তো নিছিলাম কত? 50 ml। তাহলে এবার হচ্ছে পরের ঐকিক নিয়ম যে 50 ml এর মধ্যে কতটুকু অক্সিজেন হচ্ছে দ্রবীভূত অবস্থায় আছে? 1.18 মিলিগ্রাম অক্সিজেন। সুতরাং 1000 ml এ কতটুকু থাকবে? 1000 ml এ কতটুকু থাকবে? ঐকিক নিয়ম করবো। ঐকিক নিয়ম করলে দেখবো যে এখান থেকে মানটা আসবে 23.6 মিলিগ্রাম। তার মানে আমাদের সিওডির মানটা কত আসবে? সিওডির মানটা আসবে 23.6 মিলিগ্রাম হচ্ছে অক্সিজেন কতটুকুর মধ্যে? 1 লিটার দ্রবণের মধ্যে। তার মানে মানটা আসবে 23.6 ppm। কারণ আমরা কি জানি? ppm মানে কত? মিলিগ্রাম পার লিটার। দেখো এই অঙ্কটা হচ্ছে এত বড় করে করাইছি, মানে বড় করে ধাপে ধাপে করাইছি একটা কারণেই ভাইয়া, যাতে হচ্ছে আমাদের ঘনমাত্রাগুলো যদি ডিফারেন্ট থাকে তাতেও যাতে আমরা কি করে ফেলি, ঘনমাত্রাগুলোকে আগে সেম করে নিব, তারপরে হচ্ছে আমরা আয়তনটা একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিলে আমরা জেনে যাব যে আমাদের কতটুকু হচ্ছে এখানে আমাদের লাগতেছে। আসলে ওই যে জৈব এবং অজৈব অপদ্রব্যগুলোর কারণে আমাদের যতটুকু ডিওর পরিমাণটা কমে গেছে, অতটুকুর যে আমাদের চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদাটুকু আমরা বের করতে পারবো ইজিলি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসি আমরা। এখানে বলা আছে যে ভূপৃষ্ঠে বায়ুর তাপমাত্রা ও চাপ যথাক্রমে 25°C ও 1 কিলোপ্যাসকেল চাপ দেওয়া আছে। ভালো। ভূপৃষ্ঠ থেকে প্রতি মিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুচাপ এত কিলোপ্যাসকেল এবং তাপমাত্রা এত °C কমে। তো একটি 1 মিটার ব্যাসার্ধের বেলুনকে, হ্যাঁ 1 মিটার ব্যাসার্ধের বেলুনকে যদি ব্যাসার্ধ 2 মিটারের ঊর্ধ্বে হলে বেলুনটি ফেটে যায়। মানে তার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, তারপর হচ্ছে 2 মিটার যখন হয়ে যাবে তখনই ঠাস করে সে ফেটে যাবে। এখন বলা হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় নেওয়া হলে বেলুনটি ফেটে যাবে। খুবই মানে ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং খুবই ভালো আসলে। সেটা কি ভাই? দেখো, আমরা বেলুনকে ধরে নিব কি একটা গোলক আকৃতি ধরে নিব। কি আকৃতি? গোলক আকৃতি ধরে নিব বেলুনকে, যদিও গোলক আকৃতি না সে পুরোপুরি, তারপর হচ্ছে আমরা ধরে নিব। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা সূত্রটা লিখি, সূত্রটা কি আমাদের? যে P1V1/T1 ইকুয়ালস টু কি P2V2/T2। তাহলে এখন দেখো মানগুলো আমি বসাচ্ছি একটা একটা করে। P1 এর মান কত বসাবো? এই যে দেখো প্রথমে আমাদের যত কিলোপ্যাসকেল দেওয়া আছে এটা হচ্ছে ভূপৃষ্ঠের জন্য, এটা হচ্ছে ধরে নাও 1টা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের জন্য, আর এটা হচ্ছে আমাদের কি আসমানে, ঠিক আছে? মানে আসমান মানে হচ্ছে যেখানে হচ্ছে বেলুনটা ফেটে যাবে ওই আসমান আর কি, ঠিক আছে? তাহলে P1 এর মানটা কত? 101.325 ইন্টু V1 এর মানটা কত আমাদের ভাই? V1 এর মানটা হচ্ছে আমাদের কি লিখবো? 4/3 পাই R1³ R1 এর মানটা কত? সে যখন ভূপৃষ্ঠে ছিল তখন ছিল 1 মিটার ব্যাসার্ধ, তাহলে 1³ এই যে লিখলাম 4/3 পাই R³ যে সূত্রটা আছে সেটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে ফেললাম, ঠিক আছে? নিচে কত আসবে? টেম্পারেচার কত? 25°C, তার মানে কত? 298 কেলভিন। সবগুলো মান এখানে বসাই দিলাম। এবার আসি P2V2 এর ক্ষেত্রে। আমি হচ্ছে এখান থেকে কি বের করতে চাচ্ছি? P2 এর মানটা হচ্ছে বের করতে চাচ্ছি। P2 এর মানটা কি আসবে? P2 × V2 এর মানটা কত আসবে? 4/3 পাই 2³ ধরলাম। কেন 2³? কারণ আমি হচ্ছে জানতে চাচ্ছি যে উচ্চতা কতটুকু উপরে গেলে হচ্ছে সেখান থেকে হচ্ছে আমাদের আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের কি হবে, যে ফেটে যাবে আর কি। তো ওই জন্য হচ্ছে আমরা যেহেতু 2 মিটার পর্যন্ত বেলুনটা সর্বোচ্চ পরিমাণ হচ্ছে গেলেই সাথে সাথে সে যেহেতু ফেটে যাবে, তো ওই ফেটে যাওয়া কন্ডিশনটা আমি এখানে ধরলাম। আর নিচে T2 এর মানটা কিন্তু আমি জানি না, মানে একটা সার্টেন লেভেল উপরে চাপ কত সেটাও জানি না, আয়তন কত, সরি আমাদের প্রেসারটা কত, সরি কি বলতেছি, চাপ কত সেটাও জানি না, আর তাপমাত্রা কত সেটাও কিন্তু আমরা এখান থেকে জানি না। তাহলে এখান থেকে আমাদের কিসের মানটা বের হয়ে আসবে ভাইয়া? P2 বাই আমাদের P2/T2 এই মানটা কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসবে। তো সেই মানটা আসবে কত?
0.0425 এই মানটা হচ্ছে এখানে আমাদের আসবে। ওকে, এইবার হচ্ছে দেখো এইটুকু মানটা বের করলাম না ভাইয়া, রেখে দাও, খুবই কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। দেখো আমরা তো জানি না তাই না, তো ধরে নাও যে বেলুনটা ছিল হচ্ছে আমাদের এই যে ভূপৃষ্ঠে এই জায়গাটায়, আস্তে আস্তে সে কোথায় উঠছে, সে হচ্ছে এখান থেকে উপরের দিকে উঠছে। কতটুকু উপরে উঠছে সেটা তো আমি জানি না, তো ধরলাম যে এক্স পরিমাণ দূরত্ব সে হচ্ছে উপরে উঠছে, ঠিক আছে, এক্স মিটার। এখন আমাদেরকে কি বলছে যে প্রতি মিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুচাপ এত কমে আর তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস কি কমে। তার মানে আমরা কি বুঝতেছি ভাইয়া, যেটা বুঝতেছি আমাদের যদি এখানে চাপ যদি থাকে আমাদের থাকে 101.325, তাহলে এখানে চাপ কতটুকু থাকবে 101.325, কত 325 মাইনাস যে এত কিলো প্যাসকেল না ভাইয়া, তার মানে কত হবে 0.01 x। তার মানে কি 1 মিটারের জন্য হচ্ছে 0.01 কিলো প্যাসকেল, তাহলে এক্স মিটারের জন্য কত হবে 0.01 x কিলো প্যাসকেল। এই জন্য 101.325 থেকে কি করে দিলাম 0.01 x বাদ দিয়ে দিলাম, এটা তো গেল চাপ, তাই না, এটা গেছে চাপ। এবার আসি টেম্পারেচারের ক্ষেত্রে। টেম্পারেচারের ক্ষেত্রে কি বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের কি আগে ছিল, সেখান থেকে হচ্ছে আমাদের কমবে, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা একটা কাজ করতে পারি না, 25 ডিগ্রি সেলসিয়াস কত আমাদের 298 কেলভিন। আর তোমরা তো সবসময় জানো এই ব্যাপারটা যে ডেল্টা টি ডিগ্রি সেলসিয়াস যা বলে ডেল্টা টি কিন্তু আমাদের একই কথাই বলে, মানে তাপমাত্রার পার্থক্য যেটা যদি কেলভিন স্কেল আমরা নেই তাহলে যা আসবে, আমরা যদি ডিগ্রি সেলসিয়াস স্কেলে নেই তাহলে কিন্তু সেম মানে কিন্তু আসবে। তাহলে 298 কেলভিন হচ্ছে ছিল, সেখান থেকে হচ্ছে আমাদের কতটুকু এক্স দূরত্ব যাওয়ার জন্য হচ্ছে আমাদের কমবে কত 0.0098 এত ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি এখানে পার্থক্যটা দেওয়া আছে না যে তাপমাত্রা কতটুকু বাড়বে বা কমবে, তাহলে 0.0098 ডিগ্রি সেলসিয়াস বলতে যা বুঝাইছে 0.0098 কেলভিন বলতে কি এখানে একই জিনিসই বোঝানো হয়েছে। তাহলে কত আসবে 298 মাইনাস 0.0098 এক্স। কেন এক্স দিয়ে গুণ করলাম, ওই যে ভাইয়া এক্স মিটার দূরত্ব সে উপরে উঠছে, তাহলে দেখো তো আমি তার কি পেয়ে গেছি, তাপমাত্রাও পেয়ে গেছি। তাহলে তাপমাত্রা চাপ পেয়ে যাওয়া মানে কি P2 এর মানটা পেয়ে যাওয়া, তাপমাত্রা পেয়ে যাওয়া মানে কি T2 এর মানটা পেয়ে যাওয়া। তাহলে দেখো তো শর্ত মতো আমি এখন এটা লিখতে পারি না যে আমি তো অলরেডি বক্স করে এখানে মানটা লিখে রাখছি, তাহলে আমি লিখতে পারি এরকম যে 101.325 মাইনাস 0.01 x ডিভাইডেড বাই 298 মাইনাস 0.0098 x, এই মানটা কত আসবে আমাদের, এই মানটা আসবে 0.0425। এটাকে যদি আমরা ক্যালকুলেশনটা ঠিক মতো করি তাহলে দেখবো যে এখান থেকে আমাদের কার মানটা চলে আসবে, এক্স এর মানটা চলে আসবে কত 9251 এত মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে আমাদের 9 কিলোমিটার উপরে গিয়ে হচ্ছে বেলুনটা হচ্ছে ঠাস করে ফেটে যাবে, কারণ তখন তার যেই ব্যাসার্ধ সেটা হচ্ছে 2 মিটারের হচ্ছে বেশি হয়ে যাবে তখন আর কি। ওকে, তো এরকম এই উচ্চতা হচ্ছে সেই বেলুনটি গিয়ে ফেটে যাবে। তো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল, যেখানে হচ্ছে আমাদের একটু চিন্তা ভাবনা করে হচ্ছে কাজগুলো করা লাগতো। তো এই জন্য হচ্ছে একটু প্র্যাকটিস করবো এই ম্যাথ গুলো, খুবই ইজি কিন্তু ভাইয়া। নেক্সট প্রশ্নে আমরা আসি। নেক্সট প্রশ্নে বলছে যে 4 সেন্টিমিটার ব্যাসের 40 সেন্টিমিটার উচ্চতার একটি কোনকের তলদেশ থেকে শীর্ষবিন্দুতে যেতে অক্সিজেন গ্যাসের 60 সেকেন্ড সময় লাগে। আর 2 সেন্টিমিটার ব্যাসের 30 সেন্টিমিটার উচ্চতার একটি কোনকের তলদেশ থেকে শীর্ষবিন্দুতে যেতে অন্য একটি দ্বিপারমাণবিক গ্যাসের 21.04 সেকেন্ড সময় লাগে। গ্যাসটির পারমাণবিক ভর কত? তার মানে হচ্ছে একটা দিয়ে গেছে অক্সিজেন আর একটা দিয়ে গেছে হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, তো গ্যাসটির পারমাণবিক ভর হচ্ছে আমাদের কত সেটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কিভাবে হচ্ছে বের করবো, দেখো আমরা গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে তো এটা জানি যে অলরেডি, তাই না, R1/R2 সমান সমান কি আমাদের ভাইয়া √M2/M1। আর তোমরা জানো যে ব্যাপন হার বলতে আসলে কি বোঝায়, ব্যাপন হার বলতে বোঝায় কি একক সময় কতটুকু আয়তন বা কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে ওই গ্যাসটা। তাহলে আমরা এখানে যেহেতু হচ্ছে আমাদের কি একটা ব্যাস দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এবং কি কোনক, যেহেতু কোনক তো তোমরা সবাই জানো যে ব্যাপারটা দেখতে এরকম, তাই না, মানে এরকম গোল্লা আকৃতির কিছু একটা এরকম, তাই না। তার মানে কি অবশ্যই তার কি আছে একটা আয়তন আছে না, তাহলে আমরা অবশ্যই এখানে কি আয়তনের সূত্রটাই লিখবো, কি লিখবো V1/T1 V2/T2, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে √M2/M1 হবে। তাহলে এবার চলো আমরা মানগুলো বসাই একটা একটা করে। দেখো V1 আমি একটা একটা করে বসাচ্ছি যাতে হচ্ছে তোমরা ক্লিয়ার হতে পারো আর কি ব্যাপারটার সাথে। T1 এর মানটা কত, দেখো 60 সেকেন্ড লাগছে, তাহলে নিচে বসাই দিলাম 60। আর এই গ্যাসের জন্য কতটুকু লাগছে 21.04, বসাই দিলাম 21.04, সুন্দর মতো বসাই দিছি। আচ্ছা এবার আসি কোনকের আয়তনের সূত্র কি জানো তো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কি লিখলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা কিন্তু কোনকের আয়তন। তাহলে আমাদের ওই যে কোনকের যেহেতু তলদেশ থেকে শীর্ষবিন্দুতে গেছে, তার মানে কি গ্যাসটা তো আসলে এক বিন্দু থেকে এরকম ছড়ায় 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 পুরো জায়গায় সে ছড়াইছে, তাই না, সে তার মানে কি একটা ভলিউম সে পার করে আসছে।
তাহলে আমাদের ভলিউমটা নিতে হবে। তাহলে আমরা কি লিখবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর এর মানটা কত দেখো, এখানে কি দেওয়া আছে, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার কি তার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 সেন্টিমিটার। তাহলে আমি 2 এর উপর কি লিখতেছি, স্কোয়ার। ওকে, ইনটু কত লিখে দিচ্ছি আমি, ইনটু হচ্ছে 40 সেন্টিমিটার কি তার উচ্চতা, তাহলে 40 সেন্টিমিটার। ওকে, আর নিচে কি লিখবো, 1/3 পাই আর এর মানটা হচ্ছে আমাদের কত, 2 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত 1 সেন্টিমিটার, তাহলে 1 স্কোয়ার, আর তার উচ্চতা কত 30 সেন্টিমিটার। এখন অনেকেই ভাই প্রশ্ন করবো যে ভাই এখানে আপনি সবকিছু সেন্টিমিটারে কেন রাখছেন, কেন মিটারে নিয়ে যান নাই, কারণ স্ট্যান্ডার্ড তো মিটার। ভাইয়া শুনো একটা কথা, যে মিটারে কখন নিয়ে যেতাম, মিটারে নিয়ে যেতাম তখনই যদি হচ্ছে আমাদের এখানে উপরেও যদি সেন্টিমিটার নিচে যদি মিটার এরকম মানে যোগা খিচুড়ি মার্কা হচ্ছে যদি কম্বিনেশন থাকতো। যেহেতু এখানে উপরে হচ্ছে আমাদের সেন্টিমিটার রাখছি ভাইয়া, নিচেও সেন্টিমিটার রাখছি, তার মানে আলটিমেটলি কি হবে, সেন্টিমিটার সেন্টিমিটার যা যা এককে আসুক না কেন সবগুলো কি যাবে, কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, আর এখান থেকে √m2, m2 মানে কত ভাই, আমাদের অক্সিজেনের মানে সরি যেটা হচ্ছে আমরা বের করতে চাই m2, আর m1টা মানে কি আমাদের যে অক্সিজেনের জন্য সেই ভরটা কত 32। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের সরাসরি কার মানটা চলে আসবে, m2 এর মানটা চলে আসবে, সেটা আসবে আমাদের 111.927 এত এত হচ্ছে আমাদের আমাদের গ্রাম বলতে পারো বা এরকম কিছু, যে 111.927। এখন আমাদের যেহেতু জানতে চাইছি কি পারমাণবিক ভর, আমাদের কি আণবিক ভর চাইছে না, এই জন্য তারা কি বলেছে যে এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাস মানে তো বুঝছো যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এরকম আর কি ভাইয়া। তো যেহেতু তার আণবিক ভর চাইছে, তাহলে আমাদের কি পারমাণবিক ভরটা আমরা যেহেতু বের করতে পারি এখান থেকে, কিভাবে পারমাণবিক ভরটা হবে কি একদম 111.927 কে কি করে দিব, 2 দ্বারা ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করে দিলে আমাদের মানটা কত আসবে, 55.96। এটাই হচ্ছে কি হবে তার পারমাণবিক ভর, এবং এত এএমইউ অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে কি তার পারমাণবিক ভর হবে। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমাদের চাইছে, আমাদের কিন্তু আণবিক ভর কিন্তু তারা চাই নাই, চাইছে কি ভাই গ্যাসটির পারমাণবিক ভর। মানে ধরো ফর এক্সাম্পল ধরলাম নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন কেমনে কেমনে তৈরি হবে, একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেন এইভাবে করে তো, তাই না? তাহলে একটা নাইট্রোজেনের ভর হচ্ছে 14, আরেকটা হচ্ছে 14, 14 আর 14 মিলে কত হয় 28, যে 28টা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন আণবিক ভর। তাহলে এই জন্য আমরা আণবিক ভরটা পাইছি, সেটাকে 2 দ্বারা ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব, তার ওই যে যেই পরমাণু দিয়ে সে যে তৈরি সেই পরমাণুর পারমাণবিক ভরটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব। নেক্সট প্রশ্নে আসি আমরা, 5 নাম্বারটা খুব দ্রুত আমরা করে ফেলবো, এটা খুবই সহজ। যে সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো আছে তাদের গড় আণবিক ভর, আণবিক ভরটা দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, দ্যাট মিন্স আমাদের ডি এর মানটা দেওয়া আছে, তারপর কি চাপের মানটা দেওয়া আছে, চাপকে আমাদের প্রেসার দেওয়া আছে, বলছে তাপমাত্রাটা কত হবে। তাহলে সূত্র কি, সূত্র খুবই ইজি, যে আমাদের পিভি ইকুয়ালস টু কি ছিল, এনআরটি। তাহলে এন থেকে আমরা কি লিখতে পারি, W/m/RT। ঠিক আছে, আর এখান থেকে আমরা লিখতে পারি কি পিএম ইকুয়ালস টু কি W/VRT, বা একবারে হচ্ছে আমরা যে সূত্রটা এখন অ্যাপ্লাই করবো সেটা কি পিএম ইকুয়ালস টু কি ডিআরটি, এই সূত্রটা আর কি ভাইয়া। তাহলে পিএম, পি এর জায়গায় কত বসাবো আমাদের সেই মানটা আর কি। আচ্ছা আগে টি এর মানটা বসাই, টি এর মানটা কত আসবে, PM/DR। তাহলে এখন হচ্ছে মানগুলো বসাই আমরা একটা করে, যে পি এর মানটা হচ্ছে আমাদের কত 1.1 × 10⁻10, এম এর মানটা কত আমাদের, এম এর মানটা হচ্ছে 5.6 × 10⁻³ ডি এর মানটা কত, ডি এর মানটা হচ্ছে 1.05 ইন্টু আর এর মানটা কত আসবে, আর এর মানটা আমি বসাবো হচ্ছে 8.314। সবকিছু হচ্ছে যেহেতু আমাদের এসআই ইউনিটে আছে, দ্যাটস আমি আর এর মানটা কোন ইউনিটে বসাইলাম ভাই, এসআই ইউনিটে বসাইলাম। তাহলে বসানোর ফলে এখান থেকে দেখবো যে আমাদের মানটা আসবে 7.056 × 10⁻6 এত কেলভিন। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। অনেক বিশাল বড় একটা টেম্পারেচার, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? আমাদেরকে তো বলছে যে সূর্যের তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা তো হচ্ছে বিশাল, কাছাকাছি যাওয়া যায় না আসলে, একদম পুরো টুরে ছাই খাই হয়ে যাবে আর কি। হ্যাঁ ছাই খাই না আসলে, ছাড়খাড় হয়ে যাবে আর কি, ছাই হয়ে যাবে, যে ছাইয়ের সাথে খাই লাগাই দিছে আর কি ভাইয়া। যাই হোক, আচ্ছা এটুকু ছিল হচ্ছে আমাদের কেমিস্ট্রি রিটেন পার্টটুকু ভাইয়া। তো এবার হচ্ছে এমসিকিউ গুলো হচ্ছে আমরা একটু দেখি ঝটপট। প্রথমে যেটা দেওয়া আছে নাম্বার 1, যে এক অ্যাটমসফিয়ার চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কয়েকটি পাথরের টুকরো সহ একটি গ্যাসের আয়তন হচ্ছে 250 ml। তাহলে পাথরের টুকরো সহ বলছে, তাহলে এখানে কিন্তু আমাদের যেহেতু জিজ্ঞেস করছে পাথরের টুকরার আয়তন কত, আমরা ধরে নিয়েছি পাথরের টুকরার আয়তন হচ্ছে x। ঠিক আছে, তাহলে এখানে গ্যাসের আয়তনটা শুধুমাত্র কত হবে, 250 - x। ওকে, আর চাপটা কত আমাদের 1 অ্যাটমসফিয়ার। এরপর বলছে তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে 3 গুণ করা হলো, তার মানে কত অ্যাটমসফিয়ার করা হয়েছে, 3 অ্যাটমসফিয়ার করা হয়েছে। পাথরের টুকরা সহ গ্যাসের আয়তন 120 ml, মানে কি
এখন আয়তনটা কত হবে 120 মাইনাস এক্স, কারণ আমাদের পাথরের টুকরার তো আয়তন আসলে কমবেও না বাড়বেও না, মানে আগেও ছিল এক্স পরেও থাকছে কি এক্সই, কিন্তু গ্যাসের আয়তনটা হচ্ছে কি হয়ে যাবে একটু কমে যাবে। দ্যাটস ওয়াই দেখো যে টোটাল আয়তনটা কিন্তু আলটিমেটলি 250 থেকে 120 কিন্তু কমে আসছে। তাহলে সূত্রটা কি আমাদের ভাই P1 V1 ইকুয়ালস টু কি আমাদের P2 V2। তাহলে এখান থেকে যে আমরা অ্যাপ্লাই করি যে 1 ইনটু হচ্ছে 250 মাইনাস এক্স ইকুয়ালস টু P2 এর মানটা হচ্ছে 3 অ্যাটমোস্ফিয়ার ইনটু 120 মাইনাস এক্স। তাহলে এখান থেকে সলভ করলে কার মানটা চলে আসবে, এক্স এর মানটা চলে আসবে, সেটা কত আসবে 55 মিলিলিটার। অ্যান্সারটা হচ্ছে আমাদের সি। নাম্বার 2 বলছে কি যে আমাদের একই তাপমাত্রা চাপে কত গ্রাম হাইড্রোজেন সালফাইড এর আয়তন 56 গ্রাম নাইট্রোজেনের আয়তনের সমান হবে। ওকে, তাহলে এইভাবে দেখো আমরা কিভাবে হচ্ছে অঙ্কটা করতে পারি। এটা আসলে কোন সূত্রের মধ্যে পড়ে জানো ভাই? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের মধ্যে পড়ে। অ্যাভোগাড্রো মিলাইতে পারতেছ না তো? দেখো অ্যাভোগাড্রো সূত্রে কিন্তু কি ছিল, একই তাপমাত্রা ও চাপে ছিল, তাই না? সূত্রটা কি ছিল যে ভি সমানুপাতিক এন। তার মানে কি যে আমাদের V1 বাই V2 সমান কি হবে N1 বাই N2 এরকম হবে। এখন যেহেতু বলছে যে হাইড্রোজেন সালফাইডের আয়তন নাইট্রোজেনের 56 গ্রাম নাইট্রোজেনের সাথে আয়তনে কি হবে সমান হবে, তার মানে কি V1 আর V2 কি হবে পরস্পর সমান। তাহলে কাটাকাটি করলে আমরা কি বলতে পারি যে N1 সমান সমান কত N2। তাহলে আমরা দেখো তো N1 কি লিখতেছি, ধরো একটা হচ্ছে W বাই M, আরেকটা হচ্ছে কি আমাদের W বাই M, একটা হচ্ছে নাইট্রোজেনের জন্য আরেকটা হচ্ছে সালফাইড গ্যাসের জন্য, নাইট্রোজেনের জন্য। তাহলে দেখো তো এখান থেকে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। ডাব্লুর মানটা কত আমাদের, ডাব্লু জানতে চাওয়া হয়েছে, এম এর মানটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের জন্য কত 34, ঠিক আছে, ইকুয়ালস টু ওই পাশে হচ্ছে ডাব্লুর মানটা হচ্ছে আমাদের 56 আর নাইট্রোজেনের জন্য তার আণবিক ভর হচ্ছে 28। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবে যে ডাব্লুর মানটা আসবে 68 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সারটা। ওকে, নেক্সট প্রশ্নে আমরা আসি যে 3 নাম্বারটা, আদর্শ উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, দ্যাট মিন্স ডি এর মানটা দেওয়া, চাপ স্থির রেখে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে গ্যাসটির ঘনত্ব কত হবে। তোমরা কিন্তু একটা সূত্র জানো, সেটা হচ্ছে কি আমাদের D1 বাই D2 সমান সমান T2 বাই T1, বা আমরা যেটাকে বলতে পারি যে এই যে এইখান থেকে কিন্তু আসছে সূত্রটা, যে একটু আগে দেখে আসলাম না যে PM ইকুয়ালস টু কি DRT, তাই না? তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি যে DT এই সমানুপাতিক কি সমান সমান কি লেখা যায়, কে লেখা যায়। তাহলে এখান থেকে লেখা যায় যে আমাদের কি D1 T1 সমান সমান কত D2 T2, এই সূত্রটা কিন্তু এখান থেকে লেখা যায়। তাহলে দেখো তারা সেটাই করছে যে D2 এর মানটা কত আসবে D1 T1 বাই T2। তাহলে এখন দেখো D1 এর মানটা কত 22, এই যে 22 বসাই দিল। T1 এর মানটা কত, T1 এর মানটা কিভাবে পাবো, এই যে আদর্শ উষ্ণতা ও চাপ মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 273 কেলভিন। আর নিচে কি লিখছি যে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে ফেলছি, মানে আগে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তার থেকে তুমি আরো বেশি কমাইছো, তাহলে 0 মাইনাস 11 ডিগ্রি মানে কত মাইনাস 11 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিন স্কেলে নিলে দেখবে যেটা কত আসে 262 কেলভিন, ওইটা হচ্ছে নিচে বসাইছি। তাহলে বসানোর পর তাহলে এখান থেকে কি চলে আসবে আমাদের সরাসরি যে পরবর্তী যে তাপমাত্রা যেটা আছে মাইনাস 11 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রার ঘনত্ব কত হবে সেটা কিন্তু আমাদের এখান থেকে চলে আসলো। নাম্বার 4 এ আসি, একই চাপ ও তাপমাত্রায় কোনো একটি পাত্রের একই ছিদ্রপথে এ ও বি গ্যাসের নিঃসরণ হার, তাহলে এটা হচ্ছে আমাদের আর অফ এ, এটা হচ্ছে আর অফ বি। তারপর বলছে যে বি গ্যাসের ঘনত্ব মানে ডি বি এর মানটা দেওয়া আছে, এ গ্যাসের ঘনত্ব ডি এর মানটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে। সূত্র খুবই ইজি, কারণ আমরা সবাই জানি আর সমানুপাতি কত 1/√ডি, যেটা কিনা হচ্ছে আমাদের যে গ্রাহাম যেটা আছে, সরি হ্যাঁ গ্রাহাম যেটা আমাদেরকে বলে দিয়েছে যে তার ব্যাপন সূত্র, যে কোনো একটি গ্যাসের জন্য তার বিক্রিয়া হার হচ্ছে গিয়ে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতে, ওইটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে অ্যাপ্লাই করলে এখানে আমাদের 3টা মান দেওয়া আছে, আরেকটা মান হচ্ছে আমরা ইজিলি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো, সেটা মানটা আসবে কত 6.22। ওকে, খুবই ইজি একটা ম্যাথ। নাম্বার 5 এ যদি আমরা আসি, এখানে কি বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এটা ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের T1 যেটা হচ্ছে আমাদের কত 293 কেলভিন। আচ্ছা, তারপর কি 80 কিলো প্যাসকেল চাপ, তাহলে এটাকে হচ্ছে আমরা এইভাবে রাখলাম, এটা হচ্ছে আমাদের P1। ওকে, P1 মানে হচ্ছে 80 কিলো প্যাসকেল। ওকে, চাপে একটি নির্দিষ্ট গ্যাসের আয়তন হচ্ছে দেওয়া আছে, দ্যাট মিন্স V1 এর মানটা দেওয়া কত 0.25 মিটার কিউব দেওয়া আছে, ভালো কথা। তারপর একটা দাড়ি দিয়ে কি বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে কি আমাদের T2 এর মান, T2 এর মানটা কত এখানেও কত 293 কেলভিন, ভালো কথা। বলছে তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন 0.3 মিটার কিউব হলে, তার মানে কি V2 এর মানটা হচ্ছে এখানে কত 0.3 মিটার কিউব। আমাদেরকে বলছে কি চাপের মানটা কত হবে, তার মিন্স
P2 এর মানটা কত। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো যে P1 V1 বাই T1 P2 V2 বাই T2। তাহলে এখান থেকে হচ্ছে P2 এর মানটা যদি আমরা জানতে চাই তাহলে বাকি সবগুলো মান যদি আমরা বসাই দিই, ক্যালকুলেশন করলে ইজিলি আমাদের মানটা চলে আসবে 66.67 কিলো প্যাসকেল। তোমরা চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই না করে কিন্তু শুধুমাত্র এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারতা, যেটা হচ্ছে কি আমাদের যে P1 V1 ইকুয়ালস টু কি P2 V2, এই সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারতা। কেন পারতা ভাইয়া? কারণ আমাদের বাম পাশেও 20 ডিগ্রি সেলসিয়াস, ডান পাশে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 20 ডিগ্রি 20 ডিগ্রি তো কাটাকাটি যাচ্ছে। বা আমরা এটাকে কি হিসেবে চিন্তা করতে পারি, যেহেতু তাপমাত্রা এখানে সেম, তার মানে এটা বয়েলের সূত্র দিয়ে কিন্তু আমরা চিন্তা করতে পারি। তাহলে এই জন্য কিন্তু ভাই এই সূত্রটাও লিখে রাখছি, মানে তুমি এটা দিয়ে করলে কিন্তু হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। নাম্বার 6 বলছে এখানে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দ্যাট মিনস টি এর মানটা দেওয়া, এত অ্যাটমসফিয়ার চাপে, দ্যাট মিনস পি এর মানটা দেওয়া, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব কত হবে, দ্যাট মিনস ডি এর মানটা কত হবে। তাহলে সূত্রটা কি, ডি ইকুয়ালস টু কি পিএম বাই আরটি, এই সূত্রটা। তাহলে পি এর জায়গায় হচ্ছে আমরা বসাই দিলাম এত অ্যাটমসফিয়ার চাপ, হ্যাঁ, তারপর হচ্ছে এম এর জায়গায় কি বসলাম, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত 44, তারপর আর এর মানটা বসলাম 0.0821, ভালো কথা। আর টেম্পারেচারটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত লিখবো 373 কেলভিন, মানে কেলভিন স্কেলে নিয়ে গেলাম, ক্যালকুলেশন করলে আমাদের সরাসরি মানটা চলে আসবে। ওকে, আচ্ছা। নাম্বার 7 এ যদি আসি, আমাদের এখানে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 লিটার পাত্রে 3 মোল অক্সিজেন গ্যাস হচ্ছে এখানে আছে। ওই তাপমাত্রায় প্রতিটি অক্সিজেন অণুর গড় গতিশক্তি কত হবে। তাহলে এখানে দেখো আমাদেরকে বলছিলাম প্রতিটি, তোমরা কি একটা জিনিস হচ্ছে খেয়াল রাখছো কি ভাইয়া, যে আমরা কি বলতাম যে 3/2 হ্যাঁ এনআরটি, এটা হচ্ছে কি আমাদের শুধুমাত্র হচ্ছে যেখানে কিনা আমরা বলি যে আমাদের পুরো গ্যাসটার জন্য হচ্ছে তার গতিশক্তিটা কত হবে সেটা যদি আমরা বের করতে চাই। ওকে, আর এখানে যেটা আমাদেরকে বলছে যে প্রতিটি মানে একটি অক্সিজেন অণুর গড় গতিশক্তি কত হবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সূত্রটা কি 3/2 কে টি লিখতে পারি, যেখানে কেটা হচ্ছে কি আমাদের সেই বোলসম্যান ধ্রুবক। তাহলে এখানে আমাদের দেখো সূত্রটা কি আসলো 3/2 কেটি, মানে প্রতি একটি অণুর জন্য তার গড় গতিশক্তি কত হবে সেটা হচ্ছে আমরা এই সূত্রটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারি। ওকে, আর যদি আমাদের মোল সংখ্যার উপর ভিত্তি করে যদি অনেক কিছু এখানে দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের আলাদা হিসাব, তখন হচ্ছে আমাদের আলাদাভাবে হচ্ছে ওইখানে করতে হবে। তাহলে বোলসম্যান ধ্রুবকটা কত সেটা কিন্তু তোমরা সবাই জানো, 1.38 × 10⁻23, এটা কিন্তু মুখস্থ একটা মান। মুখস্থ যাদের মানটা মুখস্থ করতে একটু কষ্ট হবে তারা হচ্ছে এই মানটাও মনে রাখতে পারো, যে আমাদের ওই যে 8.314 কে যদি আমরা 6.023 × 10⁻23 এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই বোলসম্যান ধ্রুবকের মানটা চলে আসে এখান থেকে। ওকে, মানে কে এর মানটা হচ্ছে R/NA, এটা আর কি ভাইয়া। আর হচ্ছে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই জন্য 298 দিয়ে আমরা এটাকে গুণ করে দিলাম, তাহলে আমাদের আলটিমেটলি মানটা চলে আসবে কত 6.17 × 10⁻21। ওকে, নাম্বার 8 এ যদি আসি, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 18 গ্রাম অক্সিজেন 4 লিটার স্থান দখল করলে চাপ কত হবে। খুবই ইজি প্রশ্ন, টি এর মানটা দেওয়া আছে, 18 গ্রাম অক্সিজেন, দ্যাট মিনস এখানে এন এর মানটা দেওয়া আছে, এন, ঠিক আছে, সরাসরি হচ্ছে আমাদের কি এখানে ওই আয়তন বা অন্য কিছু হচ্ছে এরকম ভাবে না দিয়ে এন এর মানটা দিয়ে রাখছে, মানে 18 গ্রাম 4 লিটার মান হচ্ছে কি এখানে আয়তন দেওয়া আছে, চাপ কত হবে। তাহলে পি এর মানটা কত হবে, পি এর মানটা হচ্ছে আমাদের হবে এনআরটি ডিভাইডেড বাই ভি। তাহলে এন এর মানটা কত হবে 18 ডিভাইডেড বাই কত হবে আমাদের 32, এই যে 18/32 কেন লিখলাম, এটা হচ্ছে আমাদের এন এর মানটা। আর এর মানটা কত 0.0821, হ্যাঁ, টি এর মানটা কত 27 ডিগ্রি, মানে হচ্ছে 300 কেলভিন। আর এখানে আমাদের কি ভি এর মান কত লিটার, 4 লিটার, নিচে 4 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসবে 3.4636 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে হচ্ছে আমরা দেখি 9 নম্বরে কি দেওয়া আছে, যে কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের আরএমএস বেগ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিনের আরএমএস বেগের সমান হবে। ঠিক আছে, কত তাপমাত্রায়, ধরো এটা হচ্ছে আমাদের ধরলাম টি অফ কার্বন ডাইঅক্সাইড, আর এটা হচ্ছে কি আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা কি টি অফ Cl2, মানে ক্লোরিনের জন্য তাপমাত্রা সেটা কত 200 কত 20 ডিগ্রি সেলসিয়াস, তো 293 কেলভিন। এখন বলছে দুইজনের আরএমএস কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা এই যে এটা লিখতে পারি যে √3RT ডিভাইডেড বাই m, মানে দুইজনের জন্য পরস্পর কি হবে, মানটা সমান হবে। 3 এর মানটা কি গেল, কাটাকাটি গেল, মানে 3 কাটাকাটি যাবে, 3 কাটাকাটি যাবে, আর কাটাকাটি যাবে, আর কাটাকাটি যাবে। টি অফ CO2 হচ্ছে আমি বের করব, এম অফ CO2 টা কত হবে আমি মানটা লিখে দিচ্ছি, কত তোমরা সবাই জানো 44, আর এম অফ Cl2 এর মানটা কত হবে 71, কারণ ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 71, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। তাহলে এই যে দেখো আমরা নিচের দুইটা মান পেয়ে গেছি, টি অফ Cl2 তো আমাদের দেওয়াই আছে, তাহলে টি অফ CO2 কিন্তু আমাদের ইজিলি বের হয়ে আসবে, কেলভিন স্কেলে বের হয়ে যাবে, আমরা পরবর্তীতে 273 মাইনাস করে দিলে আমাদের ডিগ্রি সেলসিয়াস স্কেলে চলে আসবে। আচ্ছা দেখো
10 নম্বর যেটা আছে আমাদের এখান থেকে, আই হোপ সো এটাই মনে হচ্ছে আমাদের কেমিস্ট্রির শেষ এমসিকিউ। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলা আছে যে আদর্শ উষ্ণতা ও চাপে কোন গ্যাসের ঘনত্ব হচ্ছে 22 কেজি পার মিটার কিউব, চাপ স্থির রেখে যদি আমরা তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করি ঘনত্ব কত হবে। এটা মেবি হচ্ছে তোমাদেরকে মনে হয় অলরেডি ভাই করায় আসছি। আমার মনে হয় প্রশ্নটা হচ্ছে রিপিট চলে আসছে। মানে এখানে হচ্ছে আমাদের D1, এটা হচ্ছে আমাদের 22 কেজি পার মিটার কিউব। তারপর হচ্ছে T1, এই মানটা হচ্ছে কত, 273 কেলভিন, যেহেতু প্রমাণ তাপমাত্রা চাপ মানে আদর্শ উষ্ণতা চাপ, উইচের ক্ষেত্রে হচ্ছে আমাদের আদর্শ তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। D2 এর মানটা হচ্ছে আমাদের এখানে বের করতে বলছে, আর T2 এর মানটা হচ্ছে কত, 0 - 11 ডিগ্রি সেলসিয়াস, মানে -11 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের কত, 262 কেলভিন। তাহলে আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবো, D1 T1 ইকুয়ালস টু কি D2 T2। তাহলে সেখান থেকে আমাদের মানটা চলে আসবে, আমাদের D2 এর মানটা কত, ঠিক আছে। তাহলে মানটা আসবে 22.92 কিলোগ্রাম পার বা কেজি পার মিটার কিউব। এখন হচ্ছে ভাই আমি তোমাদেরকে বায়োলজি যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে ছিল সেগুলো হচ্ছে একটু দেখাই দিই। প্রথমে যেটা আছে আমাদের এখানে নাম্বার 1, সেটা হচ্ছে কি যে সব থেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার আসলে কোনটি। তো নিউরোট্রান্সমিটার কি, তোমরা হচ্ছে সবাই হচ্ছে আশা করি ব্যাপারটা জানো যে আমাদের যে একটা নিউরন, তার যে আমাদের কি থাকে, একটা বিশাল বড় একটা লেজ থাকে যেটাকে আমরা এক্সন হিসেবে চিনি, তাই না। এক্সনের একদম লেজের মাথাটায় আমাদের কি হয় যে একটা নিউট্রনের সাথে কিন্তু আরেকটা নিউট্রন কিন্তু এরকম যুক্ত অবস্থায় থাকে, এবং তাদের এই যে আমাদের যে এক্সনের যে শেষ মাথার যে প্রান্ত, সেই প্রান্তগুলোতে কি হয়, এই অ্যাসিটাইল কোলিন যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সিগন্যাল ট্রান্সমিশন করে এক জায়গা থেকে আরেক জায়গায়। তোমার একটা জায়গায় হাতে হচ্ছে ব্যথা পেলা তুমি, সেই জিনিসটা হচ্ছে তোমাদের মানে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যখন যাচ্ছে, মানে ব্যথাটা তো সেন্স করতে হবে ব্রেনে, তাই না। তো এটা হচ্ছে কে সেন্স করতে সাহায্য করে, এই অ্যাসিটাইল কোলিন। তো যে জায়গায় হচ্ছে তুমি ব্যথা পেয়েছো সেখান থেকে একটা সিগন্যাল হচ্ছে তোমার ব্রেনে যাচ্ছে, দেন ওই যে ব্রেনে যে সিগন্যালটা যে যাচ্ছে, এই সিগন্যাল গুলো সে কে বহন করে যাচ্ছে, সব নিউরো ট্রান্সমিটার গুলো। তো এইটার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের বডিতে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। 2 নাম্বারটা কি, একমাত্র উর্বর মৌমাছি কোনটি। উর্বর কথার মানে কি, যেখান থেকে হচ্ছে আমাদের বাচ্চা সে দিতে পারবে আর কি, মানে মৌমাছি থেকে যখন আবার আরো পরবর্তী প্রজন্ম যাতে আসতে পারে, এটা হচ্ছে একমাত্র কি রানী মৌমাছি, ঠিক আছে। রানী মৌমাছি হচ্ছে আমাদের কি একদম উর্বর মৌমাছি। আর আরেকটা জিনিস জেনে রাখো যে কর্মী মৌমাছি হচ্ছে কি আমাদের অনুর্বর, মানে কর্মী মৌমাছি হচ্ছে আমাদের কোনো কাজ করতে পারে না। তো যে সকল কর্মী মৌমাছি হচ্ছে এরকম হচ্ছে আমাদের মানে প্রজননের যেহেতু তারা অক্ষম, এই জন্য তারা হচ্ছে কি কাজ করে, তারা হচ্ছে ওই মাটি কামলাদের মতো হচ্ছে কামলা কাজ করে আর কি, ঠিক আছে। কামলা কাজটা কি আমাদের পুরোপুরি ভাবে সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে, মানে কষ্টটা সে করতেছে কিন্তু দিন শেষে তার মানে সম্মান আসলে ওরকম নাই। কর্মী মৌমাছিকে চাইলে ইচ্ছা মতো হচ্ছে রানী মৌমাছি হচ্ছে হুল ফুটায় তাকে মেরে ফেলতে পারে। বুঝতে পারছো যে আমাদের আসলে কতটা কষ্ট তাদের ক্ষেত্রে। কর্মীগুলা কি করে, এই যে ফুলের মধ্যে যায়, নিজেদের জন্য হচ্ছে খাবার নিয়ে আসে, আবার হচ্ছে মৌমাছি যে কারণ মৌমাছির একটা বৈশিষ্ট্য, তো সে হচ্ছে সঞ্চয় করতে পছন্দ করে, মানে সে যদি ধরো 100টা খাবার খায়, তার মধ্যে 50টা খায়, 50টা হচ্ছে জমায় রাখে। এই জন্যই তো আমরা হচ্ছে মধু খেতে পারি, ঠিক আছে। তো এই কর্মী মৌমাছির কাজ হচ্ছে কি এরকম মধু সংগ্রহ করা এবং বাসা বাড়ি যে বানানো সেটাতে হচ্ছে সহায়তা করা। আর পুরুষ মৌমাছি হচ্ছে তারা, যারা হচ্ছে যে সকল পুরুষ মৌমাছি গুলো হচ্ছে প্রজননে সক্ষম, তারা হচ্ছে পুরুষ মৌমাছি। আর যারা অক্ষম তারা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, এরকম ওই কামলাগিরিতে হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে। 3 নাম্বারটা হচ্ছে কি, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী এককে আমরা কি বলি, সেটা হচ্ছে আমরা সবাই জানো নিউরন বলি। এটা হচ্ছে আর বলার কিছু নাই, জ্ঞানমূলক প্রশ্ন পুরোপুরি। নাম্বার 4, অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে কোনটি নিঃসৃত হয়, সেটা হচ্ছে আমাদের সোমাটোস্ট্যাটিন। তো জেনে রাখা ভালো যে অগ্নাশয়ে কিন্তু অনেক রকমের কোষ আছে, যেমন হচ্ছে আলফা কোষ, সেখান থেকে হচ্ছে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়। বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন হচ্ছে নিঃসৃত হয়। তারপর ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন, আর পিপি কোষ থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এই হরমোনটা হচ্ছে নিঃসৃত হয়। নাম্বার 5টা হচ্ছে নিচের কোনটি মানবদেহের সবথেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। তো বলতে পারো যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আমাদের গ্রন্থি বা গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্রন্থি, মানে আমাদের বডির মধ্যে যত সকল মেইন যেই কার্যকলাপ গুলো আছে সেগুলো হচ্ছে সবকিছু যেই গ্ল্যান্ড থেকে হচ্ছে আমাদের যে হরমোন গুলো হচ্ছে নিঃসৃত হয়, সেই মানে সেই গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। 6 নাম্বারটা কি, নিজে কোন মৌমাছি গুলোকে বন্ধা মৌমাছি বলা হয়। ওই যে তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত যা যা গল্প বললাম আর কি, বন্ধা মানে হচ্ছে কি যারা হচ্ছে প্রজননে অক্ষম, তো তারা হচ্ছে কি কর্মী মৌমাছি গুলো আর কি। আচ্ছা, তারপর 7 নম্বরটা কি, যে চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা, সেটা হচ্ছে আমাদের কি রেটিনা। এই জন্য দেখবা যে আমরা যদি অনেক বেশি আলোর মধ্যে চলে যাই আমাদের রেটিনাটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। আর যদি আমরা কম সংখ্যক আলোর মধ্যে চলে যাই তখন হচ্ছে রেটিনাটা কি হয়, বড় হয়ে যায় আর কি, মানে স্ফীত হয়। তো সংবেদী মানে আলোর প্রতি সংবেদনশীল অংশ আসলে কোনটা, সেটা হচ্ছে আমাদের রেটিনার যে অংশটুকু আছে চোখের, ওইটুকু অংশটুকু।
তো আজকে ভাইয়ের পক্ষ থেকে হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি পার্ট 2 এই পর্যন্তই। তো সবাই আশা করি হচ্ছে পড়াশোনা করবে সামনে সামনে, এবং হচ্ছে সবাই আশা করি হচ্ছে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পড়াশোনাটা একটু চালিয়ে যাও। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ যে বায়োলজির ক্ষেত্রে যেমন তোমাদের যেগুলো হচ্ছে পড়ালাম, এগুলো কিন্তু হচ্ছে একটু মনে রেখে গল্প আকারে বুঝে বুঝে হচ্ছে পড়বে, যাতে হচ্ছে তোমাদের মনে থাকে আর কি। নাহলে কিন্তু বায়োলজি যেহেতু বেশিরভাগই হচ্ছে মুখস্থ ভিত্তিক, মনে থাকবে না কিন্তু ভাই, ঠিক আছে? তো এরকম গল্প আকারে মনে রাখবে, নিজেদের হচ্ছে প্রাত্যহিক জীবনের সাথে হচ্ছে মিলাই রেখে ছন্দ আকারে মনে রাখার চেষ্টা করবে, তাহলে হচ্ছে অবজেক্টিভ গুলো হচ্ছে পারবে। তো সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অমিত ভাই শুনতে পাচ্ছেন? অমিত ভাইয়া? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ভার্সিটি হ্যাঁ স্ট্যান্ডার্ড ভাইয়া, ইংলিশ। শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভার্সিটি স্ট্যান্ডার্ড ইংলিশ এমসিকিউ কোশ্চেন এন্ড সলভ পার্ট 2 তে ফার্স্ট দেখি। আজকে তো ম্যাক্সিমাম পুরোটাই দেখা যাচ্ছে এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। প্রথমটাতে স্যার এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট। এটাকে আসলে এই বাক্যটা এরকম দেওয়া আছে, ওকে, এটাকে কাজে তোমার ন্যারেশন চেঞ্জ করা লাগতো। এটা তো তোমার ইনডাইরেক্ট স্পিচে আছে, এখন তোমার ডিরেক্ট স্পিচে ডিরেক্ট বানানোর কথা, এটা এরকম থাকার কথা ছিল। যাই হোক, তো এক্সক্লেমড উইথ জয়, যেহেতু তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লামেটরি সাইন গুলোতে সবগুলোতে আছে, সো এটাতে আমি এলিমিনেট করতে পারছি না একটাও। আর একটা কথা, সারা সেইড পাস্ট টেন্স আছে, সেই সবগুলোতে সেইড দেওয়া আছে, সো এটাতেও আমি এলিমিনেট করতে পারছি না। এখন ভেরি সুইট যেহেতু আছে, তাহলে হাউ সুইট এরকমই হবে। হোয়াট এ সুইট না, এটা হয় না, হোয়াট এ সুইট হয় না। আর হাউ যখন সুইট দিবা তখন এটা এইচ তো একটা তো রিপোর্টেড স্পিচ, তাই না? তাহলে ক্যাপিটালাইজ দেওয়া লাগবে, কিন্তু এখানে এটা কি করেছে, স্মল দিয়ে শুরু করেছে। সো অ্যান্সার গোস ফর কোনটা? এ নাম্বার। সারা সেইড হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ। তো এটাকে তুমি যদি ইনডাইরেক্ট করো, তাহলে স্যার এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট। দিস ইজ নাম্বার 1। নেক্সট দেখি নাম্বার 2-তে, হি সেড টু মি ওয়্যার ইউ স্টেইং ওয়েন ইউ ওয়্যার ইন ঢাকা। তো এটা কিসে আছে দেখো তো, এটা তোমার ডিরেক্ট দেওয়া আছে, সো এটাকে ইনডাইরেক্ট করতে হবে, যেহেতু এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইউ হ্যাভ টু রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব, যেটা সেখানে তোমার আক্সড ইউজ করতে হবে। তো সেট থেকে তো আক্সড, তাহলে আক্স সবগুলোতে আক্স দেওয়া আছে, সো আক্সতে আমি আসলে এলিমিনেট করতে পারছি না। এনিওয়ে, তো এখানে রিপোর্টিং, এইখানে ভার্বটা কি আছে? পাস্ট টেন্সে। সো ভিতরে আমার পাস্ট টেন্সে এরকম কিছু একটা করতে হবে। যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট আছে, সো এখানে পাস্ট ইনডিফিনিট আছে এখানে। সো বাই ডিফল্ট তোমার ন্যারেশনের নিয়মে তাহলে এটা কি হচ্ছে? পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। ইয়েস, এখানে দেখো পাস্ট পারফেক্ট নাই, এখানে এখানে আছে, যদিও এখানে আছে এখানে নাই। তো পাস্ট পারফেক্ট এখানেও আছে এখানেও আছে পাস্ট পারফেক্ট ফর্ম। তো স্টেইং, আবার এখানে এখানেও পাস্ট পারফেক্ট চেঞ্জ করা লাগবে, কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট রেখে দিচ্ছে, সো এটাও হয় না। তাহলে এই কারণে সব ঠিকঠাক কোথায় আছে? সি নাম্বারে। আই রিপিট, এখানে তোমার যেহেতু প্রশ্নবোধক আছে, তাহলে আক্স দেওয়া আছে, আবার এখানে তোমার ভার্বটা সেই পাস্ট টেন্সে দেওয়া আছে, সো ভিতরে তোমার পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট করে ফেলতে হবে। তাহলে এখানেও পাস্ট পারফেক্ট আছে, এখানেও পাস্ট পারফেক্ট আছে, সব কিছু এখানে ওয়ার্কআউট করছে কোনটা? নাম্বার 2 এর সি অপশন। অন্যগুলো এখানে কোনোটাই ওয়ার্কআউট করছে না, কোনো না কোনো পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো বাদ দেওয়া যাচ্ছে, এলিমিনেট করা যাচ্ছে। তারপরে দেখি নেক্সট নাম্বার 3-তে দেখি, ডেভ কল হিম আ লায়ার। এটা ইনডাইরেক্টটা দেওয়া আছে, তোমার এখানে ডিরেক্ট করতে হবে। ডেভ সেড টু হিম ইউ আর আ লায়ার। ইয়েস, এটাই হওয়ার কথা। তাহলে সেইজ কেন হলো? অ্যাকচুয়াল বাক্যতে পাস্টে আছে, তাহলে পাস্ট থাকার কথা, প্রেজেন্ট হবে না, প্রেজেন্ট হবে না, টোল দরকার নাই এখানে, ঠিক আছে? তাহলে ডেভ সেড টু হিম ইউ আর এ লায়ার, তাহলে অ্যান্সার গোস ফর কোনটা? এ নাম্বার। তারপর দেখি নাম্বার 4-এ, হি সেড টু মি লেটস। লেটস যেহেতু, তাহলে এটা কি রকমের বাক্য? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেটস দিয়ে শুরু, তাহলে প্রপোজ। হ্যাঁ, তাহলে এখানে এখানে প্রপোজ আছে, এখানে প্রপোজ আছে, আক্সড হবে না, আক্সড এটাও হবে না, তাহলে প্রপোজ দেওয়া আছে। হি প্রপোজ মি টু গো, তাহলে মির পরে টু গো লাগবে এখানে। হি শুড গো, এগুলো কি রিডান্ডেন্ট? ঠিক আছে, এটা ঠিকই আছে। তাহলে হি প্রপোজ মি টু গো হোম টুগেদার, না, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো টুগেদার। লেট আস যেহেতু আছে, তো উই তো এখানে লাগতেই হবে, দিতেই হবে এখানে। তাহলে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার, তাহলে অ্যান্সার গোস ফর কোনটা? বি নাম্বার। তো আগে এইটা সলভ করার আগে তুমি আগে দেখবে কোনটা কোনটা প্রসেস অফ এলিমিনেশন বাদ দেওয়া যায়, বাদ দেওয়ার চেষ্টা করে তারপরে তুমি ন্যারো ডাউন করো। দেখো তুমি যদি এখানে এটা ইম্পারেটিভ সেন্স ধরতেই পারো, তাহলে আক্সড আর যেগুলো বাদ দেওয়া যায়, তাহলে দুই প্রপোজ থেকে তারপরে তুমি এলিমিনেট করতে চেষ্টা করো। আজ যে থাকার কারণে এখানে উই লাগতো, এখানে উই নাই, তো সেটা এই কারণে এ নাম্বারটা বাদ দেওয়া যাচ্ছে, তাহলে অ্যান্সার 4 এর অ্যান্সার বি।
নেক্সট যাচ্ছি, পজিটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, নিচের কোনটা পজিটিভ। তো বাক্যটা আগে দেখি তো কি আছে এখানে, দেখো ওয়ান অফ দা, তাহলে ওয়ান অফ দা থাকলে তোমরা কি জানো, ভেরি ফিউ হয়। তো ভেরি ফিউ একমাত্র কোনটাই আছে, বি নাম্বার, ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ ব্যাড অ্যাজ ওয়াটার লগিং। অ্যান্সার এটাই হবে, ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সেটা তোমার পজিটিভ করতে গেলে ভেরি ফিউ লাগছে। দ্যাটস ইট, সরাসরি নিয়ম অ্যাজ ইট ইজ, কোনো ব্যতিক্রম কোনো কিছু না, একদম স্ট্রেট ফরওয়ার্ড এটা। তারপর চলে আসি নাম্বার 6 এ, দেখো নিচের কোনটা কমপ্লেক্স। দেখো লেট মি রিচ ইউলেট, তাহলে ইউলেট তার মানে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আবার দেন আই শেল টক, এটা একটা ফাইনাইট আছে, তাহলে দুইটা ফাইনাইট আছে। তো বলেছে এখানে কমপ্লেক্স করতে, দুইটা ফাইনাইট থাকার কারণে বাক্যটা তো সিম্পল নাই, মানে আবার যেহেতু এখানে ফ্যান বয়েজের তোমার এন্ড আছে কনজাংশন, সো এটা কিসে আছে, কম্পাউন্ডে আছে। তো কম্পাউন্ড থেকে তোমার যদি কমপ্লেক্স করতে হয় তাহলে তো ফাইনাইট দুটো রাখতেই হবে, উল্টা কি করতে হবে, এই যে কোঅর্ডিনেট যে কনজাংশন গুলো সেগুলো এখানে অমিট করে ফেলতে হবে। তাহলে দেখি তো শেল রিচ আছে, এখানে টক আছে, আচ্ছা তারপর শেল টক আছে, রিচ আছে, ওকে। তো লেট দেওয়া আছে ফাইনাইট, আই উইল আবার দেওয়া আছে, আই শেল, আর এখানে দেখো কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে কি একটা ফাইনাইট ভার্ব, এটা সিম্পল আছে, এটা হবে না। তাহলে এবার এ বি সি তিনটার যে কোনো একটা, ওকে। তো দেখি এবার লেট মি রিচ মাই অফিস এন্ড দেন, তাহলে এন্ড তো উঠাই ফেলতে হবে, তাহলে আবার কেন এখানে এন্ড, তার মানে এটাও বাদ দেওয়া যাচ্ছে প্রসেস অফ এলিমিনেশন আগেই। আই শ্যাল টক টু হিম হোয়েন, হোয়েন লাগবে, কেন লাগবে, কারণ বলছে কমপ্লেক্স, কমপ্লেক্স সময় তোমার ডাবলএস কোশ্চেন ইউজ করতে হবে, তাহলে সেটা কোথায় আছে, সেটা বি নাম্বারটি আছে, সি নাম্বার কেন বাদ দিলাম, কেন এখানে এন্ড আছে আবার, ঘুরে ফিরে তো সেটা তোমার কোঅর্ডিনেট কনজাংশন তুমি তো রাখছো এখানে, এখানে অ্যাকচুয়াল বাক্য তো আছে, এখানেও আছে, এখানেও আছে, আর এখানে তো কোন একটা ফাইনাইট আছে আর একটা নন ফাইনাইট আছে। তো এই কারণে প্রসেস অফ এলিমিনেশনে তুমি কোনটা করতে পারছো, 6 এর অ্যান্সার বি, খুব ঠান্ডা মাথায় চেক করে দেখবা। আবার বলছি, এইসব কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে তোমার যখন এরকম কখনো আসবে, তুমি সরাসরি নিয়মের মধ্যে না গিয়ে তুমি প্রসেস অফ এলিমিনেশন কোনটা বাদ দিতে পারো, সেটা তোমার সিম্পল যে বেসিক, সেই বেসিক থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে, তাহলে অনেক কুইক হয়ে যাবে। এবার দেখো এখানে 7 নম্বরে কি বলছে, নিচে কোনটা সিম্পল, সিম্পল করতে বলেছে বাক্যটাকে, তার মানে বাক্যটা হয়তো কমপ্লেক্সে আছে, নাহলে কম্পাউন্ডে আছে। তো চলো একটু দেখি, ইজ দেওয়া আছে, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে, আই ক্যানট গো আউট, তাহলে এটা আরেকটা ফাইনাইট, দুইটা ফাইনাইট দেওয়া আছে, তো সিম্পল করতে হবে, তার মানে বাক্যটা হয়তো কমপ্লেক্সে আছে অথবা কম্পাউন্ডে আছে, এখন কোনটাতে আছে সেটাকে ডিসাইড করি। তো কম্পাউন্ড হতে গেলে তোমার কি লাগবে, ফ্যান বয়েজের এফ এ এন বি, ফ্যান বয়েজের কিছু একটা থাকতো কোঅর্ডিনেট কনজাংশন, এফ দিয়ে ফর, এ ফর এন ফর নট, বি ফর বার, উ ফর অর স্ল্যাশ আদারওয়াইজ, ওয়াই ফর ইয়েট, আর এস ফর সো। সো যদিও আছে এখানে, কিন্তু সো না, আসলে সো দ্যাট দেওয়া আছে, তো তার মানে সো নাই, সো দ্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, তার মানে বাক্যটা কিছু নাই, কম্পাউন্ডে নাই, তার মানে কমপ্লেক্স আছে, তাহলে তোমার কমপ্লেক্স থেকে সিম্পল আনতে হবে, তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল আনলে সো দ্যাট, তাহলে কি হবে, আবার এখানে নেগেটিভ আছে, তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, আবার বলছি টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এই ফরম্যাট দেওয়া আছে সরাসরি, তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে বি নাম্বার। অন্যগুলোতে দেখো এখানে একটা ফাইনাইট আছে, আবার এখানে অ্যানসো, তুমি তো কি করলা, এটা কম্পাউন্ড হয়ে গেল, তো অ্যানসো, সো অথবা অ্যানসো কম্পাউন্ড হয়ে গেল, কম্পাউন্ড তো করতে বলে নাই, করতে বলে সিম্পল করতে বলেছে, দ্য ডে বিং হট ফর মি টু গো আউট, বাক্যটা পড়ে দেখো, বিং আছে, টু গো, একটা ফাইনাইট ভার্বই নেই এখানে, এটা সেন্টেন্স স্ট্রাকচারটাই হয় না, এখানে কোনো ফাইনাইট ভার্বই নেই, বিং কেমনে তুমি দিবা, টু গো তো নন ফাইনাইট ভার্ব, বিং তোমার সাবজেক্ট ব্র্যাকেট করে নাই। তারপর দ্য ডে ইজ সো হট ফর মি গো আউট, এটা কি হইলো, ইজ দিলা ফাইনাইট ভার্ব, আবার গো, তাহলে সো দ্যাট কিছু একটা লাগতো, তাহলে এটা এখানে কনস্ট্রাকশনে ভুল আছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 7 এর বি নাম্বার। তারপরে দেখো ফ্রেস্কো ইজ ভেরি ক্যাপটিভেটিং, ফ্রেস্কো কোনটা, মুরাল পেইন্টিং এরকম কিছু বলতেই পারো, ফ্রেস্কো ইজ ভেরি ক্যাপটিভেটিং মানে মনোমুগ্ধকর, এনথ্রিলড, মেসমারাইজিং যেটা বলি আমরা, এক্সক্লামেটরি করতে বলেছি, তাহলে এক্সক্লামেটরি সাইন লাগবে, সাইন আছে এখানে, সাইন আছে এখানে, সাইন আছে সেখানে, সাইন আছে, সবগুলোতে এক্সক্লামেটরি সাইন আছে, সো এইভাবে আমি এলিমিনেট করতে পারছি না, সো ভেরি ক্যাপটিভেটিং বলেছে, সো হাউ লাগবে তোমার, তাহলে হোয়াট দেওয়া যাচ্ছে না এখানে, হাউ ক্যাপটিভেটিং এখানে আছে, হাউ ক্যাপটিভেটিং এখানেও আছে, হাউ ক্যাপটিভেটিং এখানেও আছে, তো এক্সক্লামেটরি তিনটা তো মোটামুটি কনস্ট্রাকশন দেখা যাচ্ছে একই রকম, হাউ দিয়ে, আর এক্সক্লামেটরি সেন্টেন্স তোমার শেষে কি লাগবে, শেষে ভার্ব লাগবে, সেটা কোথায় আছে, দিস ইজ এখানে আছে, এখানে ভার্ব আছে কিন্তু এখানে কোনো ভার্ব নেই, তার মানে ডি নাম্বারটা আমি বাদ দিতে পারছি, এ নাম্বারটা বাদ দিতে পারছি, তাহলে বাকি দেখলো সি আর হচ্ছে বি তে। এবার তুমি দেখো দ্য ফ্রেস্কো, এটা তো সাবজেক্টটা তো লাগবে, তো দা কই এখানে, দা ফ্রেস্কো, দিস কেন আসছে, রিডান্ডেন্ট এক্সট্রা, তাহলে সি নাম্বারটা বাদ, তাহলে বাকি থাকলো কোনটা, বি নাম্বার, হাউ ক্যাপটিভেটিং দ্য ফ্রেস্কো ইজ, হ্যাঁ অ্যান্সার কোনটা, বি নাম্বার, নাম্বার 8। আবার দেখো আমি কিন্তু সরাসরি নিয়মের মধ্যে যাচ্ছি না, আমি প্রসেস অফ এলিমিনেশন আগাচ্ছি, তোমার যতটুকু বেসিক আছে বেসিক আগে নিয়মের মধ্যে না খুঁজে তুমি আগে প্রসেস করবা, কোন প্রসেসে তুমি এলিমিনেট করতে পারছো, এন্ড দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স, অনেক কুইকলি করতে পারবা এটা। আর অনেক সময় দেখা যাচ্ছে নিয়মের বাইরে থেকে তখন কি করবে, এই কারণে তোমার বেসিকের মধ্যে থেকে
যেভাবে এলিমিনেট করা যায় তুমি সেটা আগাবা, ওইভাবে আগাবো। ওকে, চলো নাম্বার 9 এর মধ্যে দেখো অর্ডার দেওয়া আছে এখানে, অর্ডার তার মানে ইম্পারেটিভ এরকম কিছু একটা লাগবে, রাইট? তাহলে ইম্পারেটিভ, এটাও ইম্পারেটিভ, এটা ইম্পারেটিভ, এটা ইম্পারেটিভ। সো দেখাচ্ছি এটা দিয়ে আমি আসলে এলিমিনেট করতে পারছি না। হিজ ফাদার অর্ডার্ড হিম টু গো টু হিজ রুম এন্ড স্টাডি। কারণ অর্ডার আছে এখানে টু গো আর হচ্ছে আরেকটা স্টাডি আছে, টু গো আবার টু স্টাডি, লাইক ব্যাপারটা আসলে এরকম ছিল। ওকে, তাহলে হিজ ফাদার সেড টু গো ইউর রুম, হ্যাঁ, এন্ড স্টাডি। হিজ ফাদার সেড গো টু ইউর রুম এন্ড স্টাডি, এটাই হচ্ছে অ্যান্সার। অন্যগুলো কেন হয় না? গো এন্ড স্টাডি, দেখো তো অ্যাকচুয়াল বাক্যটা যে কনস্ট্রাকশন ছিল সেটা তো নাই। স্টাডির পরে ইন ইউ রুম কেন হবে? তাহলে এটা হয় না। স্টাডির পরে ইন ইউ রুম কেন হবে? ইন ইউ রুম কেন হবে? অ্যাকচুয়াল যে বাক্যটা সেই বাক্যটার কনস্ট্রাকশন সবগুলোতেই এখানে ব্রেকআপ করেছে, প্রত্যেকটাতে, একটা তো ওয়ার্কআউট করছে না। সো দেখো অ্যান্সার গোজ ফর এ। আবারও বলছি, এসব বাক্য, এত বড় বড় বাক্য যখন আসবে, অনার্থক সময়গুলো নষ্ট না করে কি করবা? প্রসেস অফ এলিমিনেশন আগাবা। অনার্থক ব্রেনের উপর কোনো প্রেশার দিবে না। প্রসেস অফ এলিমিনেশন আগালে তাহলে দেখো অনেক স্মার্ট তুমি, অ্যাটলিস্ট তোমার যে স্মার্ট যে বেসিক আছে, বেসিক থেকে তুমি বাদ দিতে পারতেছো। তারপর চলে আসুন নাম্বার 10 এর মধ্যে, হি সেড টু হিজ মাস্টার ফরগিভ মি স্যার। তাহলে সেটাও কি আছে এখানে? বেকড, ইম্পারেটিভ। তো এখানে বেকড আছে, এখানে বেকড আছে, এখানে বেকড, সেড তো এখানে দেওয়া যাচ্ছে না, ওয়ার্কআউট করছে না এখানে। তো হি সেড টু হিজ মাস্টার, টু এর পরে কি ফরগিভেন হবে? টু এর পরে তো ভার্বের বেস ফর্ম হবে, এখানে V3 ফর্ম দিছে, সো এ নাম্বারটা বাদ, হয় না। হি বেক টু হিজ মাস্টার টু ফরগিভ, টু এর পরে তো ভার্বের বেস ফর্ম লাগবে, তাহলে এটাও হয় না। দেখছো আমি পুরাটা, আমি এটা নিয়মের মধ্যে না গিয়েই কি করলাম, জাস্ট কনস্ট্রাকশন খেয়াল করে আমি প্রসেস অফ এলিমিনেশন আগাইলাম। আর সেট তো আগেই বাদ দেওয়া যাচ্ছে, কারণ এখানে ফরগিভ মি, তাহলে পার্ডন বা এরকম কিছু একটা বেক। তাহলে দেখো খুব সহজেই আমি বিটা আলাদা করতে পারতেছি। প্রসেস অফ এলিমিনেশন, আবার বলছি, অনার্থক নিয়মের মধ্যে না গিয়ে তুমি প্রসেস অফ এলিমিনেশনে যাবো। কারণ সবসময় যে তুমি এই পর্যন্ত যা পড়ছো সবসময় যে নিয়মের মধ্যে থেকে আসবে তা না কিন্তু। সো ইন জেনারেল একটা প্রসেস তুমি ডেভেলপ করো, সো দ্যাট ইউ ক্যান মেক ডিফারেন্স ফ্রম আদার্স, অন্য থেকে নিজেকে তুমি আলাদা করতে পারো, দ্যাটস ইট। তারপর চলে আসি নাম্বার 11-এ। দেখো নাম্বার 11-এ কি বলেছে? হি সেড টু মি, বাক্যের শেষে প্রশ্নবোধক, তার মানে আমি বুঝতেই পারছি এটা ইন্টারোগেটিভ। তাহলে আক্স দেওয়া আছে, আক্সড আক্সড আক্স, তো আক্স দিয়ে আমি আলাদা করতে পারছি না। মি আছে, হাউ আছে, লং আছে, এগুলো দিয়ে আমি আসলে এইটুকু দিয়ে এইটুকু দিয়ে আমি আসলে একটা থেকে একটা বাক্য আমি এলিমিনেট করতে পারছি না, তার মানে আমার বাকিটুকু দেখতে হবে। খেয়াল করে দেখো এখানে পাস্ট টেন্স আছে, তার মানে ভিতরে পাস্ট টেন্স হবে, তাহলে উইলের পাস্ট টেন্স কি এখানে উড লাগবে? তো এখানে এখানে উড আছে, এখানে কোনো উড নাই, এখানে কোনো উড নাই। দেখছো প্রসেস অফ এলিমিনেশনে কিভাবে আগাইতেছি? বি বাদ, সি বাদ, তাহলে হয়তো ডি হবে, না হলে এ হবে। এবার হি আস্কস মি হাউ লং আই উড স্টে হেয়ার, তাহলে হেয়ার থাকলে জানি কি হয়? দেয়ার হয়। তো এখানে এইটা তো চেঞ্জ হয় না, এটা আনচেঞ্জ রইলো, তাহলে দেখো এ নাম্বারটা বাদ চলে যাচ্ছে। এভাবে প্রসেস অফ এলিমিনেশন আঁকবা, আবার বলছি এভাবে। তাহলে দেখো তোমার এক্সট্রা এটা, এই বাক্যটার দিকে তাকায় তোমার কোনো নিয়ম টিও মনে রাখা লাগছে না। আবার বলছি দেখো আমি কি করলাম, কমন পার্টটুকু বাদ দিয়ে দিছি, প্রত্যেকটা বাক্যে কমন পার্টটুকু বাদ দিছি। কেন বাদ দিছি কমন পার্টটুকু? একটা অপশন একটা অপশন থেকে সেপারেট কেন, ইন্ডিভিজুয়াল কেন? কারণ সেটা আনকমন পার্টের জন্য, কমন পার্টের জন্য একটা থেকে একটা আলাদা না। দেখো এখানে উড আছে, এখানে উড নাই, এখানে স্টেট আছে, আবার এখানে স্টেট, তার মানে এটা থেকে এটা আলাদা, আবার এখানে উড আছে, তার মানে এই দুইটা তুমি চেক করতে পারো এইভাবে। সবই পারো, সবকিছু নিয়ম পড়ো, বাট এই যে দেখো এইসব ছোটখাটো ব্যাপারগুলো যদি ফলো করো না, এইসব কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দেখো খুব কম সময়ে স্মার্টলি তুমি অ্যান্সার করতে পারবা, এবং দেখবা এন্ড অফ দ্য ডে দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স। অন্যরাও 1 মার্ক পাইলো, তুমিও 1 মার্ক পেলা, ডিফারেন্সটা কোথায়? টাইমিং। টাইমিং ইজ দ্য মেইন ফ্যাক্টর হিয়ার। সামনে কিন্তু বিশাল বড় একটা কম্পিটিশনের জায়গা তোমার জন্য উন্মুক্ত রয়েছে। সো ইউ হ্যাভ টু মেক ডিফারেন্স ফ্রম আদার্স। হাউ কাম? কিভাবে? বাই ডিট অফ ইউর মেরিট এন্ড বাই ডিট অফ ইউর ট্যাকটিক্স। ট্যাকটিক্যালি অনেক শার্প হইতে হবে, শুধু পারাটা না। পারলেই কি লাভ, আমি যদি কম সময়টা না বাজিতে পারি তো সমস্যা, তো কম সময়ে বেশি প্রশ্ন উত্তর করতে হবে। নাম্বার 12-এ দেখি ডোন্ট, আবার দেখো এখানে ইম্পারেটিভ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ডোন্ট ওয়েস্ট টাইম, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এরকম সেড টু। দ্য টিচার, দেখো দ্য টিচার, এই যে কমন কমন পার্টটুকু দেখো, দ্য টিচার এইটুকু কমন, সব পুরোটাই কমন এখানে। আবার দেখো ওয়েস্ট টাইম, এই যে এখানে আবার কমন, তার মানে এই বাকিটুকু কি আনকমন না? আবার দেখো দ্য স্টুডেন্টস, দেখো দ্য স্টুডেন্টস, এই যে এইগুলো কমন, দেখছো? তার মানে আমি দেখো কমন পার্টটুকু বাদ দেওয়ার কারণে আমি কত সহজ হয়ে গেছে আমার। তার মানে এখানে ফরবেড আছে, এখানে অ্যাডভাইসড আছে, এখানে ফরবেড, এখানে অর্ডার। ওকে ফাইন, চারটা দেখলাম, সমস্যা নাই। তো ফরবেডের সাথে আবার নট টু কেন দিব? আবার ফরবেড মানে নিষেধ করা, আবার নট কেন হবে? তাহলে রিডান্ডেন্ট, তাহলে এ নাম্বার বাদ দেওয়া যাচ্ছে। দেখো অ্যাডভাইসড এর সাথে এখানে নট টু, এটা হতে পারে। ফরবেড দিছো, আবার এখানে আবার নট দিছো, কেমন হইলো এটা? রিডান্ডেন্ট না? আবার তুমি এখানে অর্ডার দিছো, অর্ডার দ্য স্টুডেন্টস ডু নট, আচ্ছা এখানে নেগেটিভ আছে আর এখানেও নেগেটিভ আছে। এখন দেখো পাস্ট টেন্স আছে, তো পাস্ট টেন্সের মধ্যে তোমার প্রেজেন্ট টেন্স কেমনে ইউজ করবে? তাহলে এটাও বাদ দেওয়া যাচ্ছে। দেখো সিম্পলি আমি প্রসেস অফ এলিমিনেশন আগাইছি, বিশাল বড় বড় বাক্য। আবার দেখো কমন পার্টটুকু বাদ দিছি, কারণ কমন পার্টটাকে আমি একটাতে পড়বো না,
একটা বাক্যের মধ্যে আমি কমন পার্ট পাবো, আমি সেটা দেখবো জাস্ট খালি আনকমন পার্টটুকু। দ্যাটস ইট, এন্ড দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স। দেখো কিন্তু অন্যরা যদি দেখো, কেউ যদি করতে যায় এগুলো কি করবে দেখবো, এই বাক্যটা পড়বে একবার, তারপর এই বাক্যটা পড়বে, তারপর এই বাক্যটা পড়বে, এই বাক্যটা পড়বে, তারপর এই বাক্যটা পড়বে, 4 বাক্য পড়ে তারপরে না হয় সে ডিসিশন নেবে। সে হয়তো কারেক্ট আনসার করতে পারলো কিন্তু কিছু মূল্যবান সময় হারাইলো। দেখা যায় এই বাঁচানোর সময় তুমি অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো এমসিকিউর মধ্যে বা অন্য কোনো পার্টের মধ্যে তুমি ইনভেস্ট করতে পারবা। দিন শেষে দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স। আই রিপিট, দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স এন্ড অফ দ্য ডে। তারপর চলে আসো নাম্বার 13 বলেছে এখানে নিচে কোনটা কম্পাউন্ড, কম্পাউন্ড করতে বলেছে। তো তার মানে বাক্যটা হয়তো সিম্পলে আছে অথবা কমপ্লেক্সে আছে। চলো চট করে একটু ভার্বগুলো দেখি। গোয়িং দেওয়া আছে, তো গোয়িং তো এম গোয়িং ইজ গোয়িং এরকম কিছু নাই, তার মানে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব দেওয়া আছে। আর কিছু ভার্ব আছে বট, বট আর কিছু নাই, একটা ফাইনাইট দেওয়া আছে, তার মানে বাক্যটা সিম্পলে আছে, তার মানে কমপ্লেক্সে নাই। তার মানে সিম্পল থেকে আমাকে কম্পাউন্ড করতে হবে। তার মানে কম্পাউন্ড যদি করি তাহলে দুইটা নন ফাইনাইট, তাহলে দুইটা এক ফাইনাইট আছে একটা, তার মানে আরেকটা ফাইনাইট এখানে সামহাও আমাকে এখানে প্রডিউস করতেই হবে, সামহাও একটা প্রডিউস করতেই হবে। তাহলে দুইটা ফাইনাইট রাখতে হবে। তাহলে দেখো বট তো আছে, তাহলে এখানে বট রাখতে চাচ্ছি আমি, এখানে বট রাখতে চাচ্ছি, এখানেও বট রাখতে চাচ্ছি, এখানেও বট রাখতে চাচ্ছি। সো বট দিয়ে আমি এলিমিনেট করতে পারছি না। উল্টা আমার গোয়িং থেকে কি করতে হবে, আমার গোয়িং থেকে ফাইনাইট বানায় ফেলতে হবে। তাহলে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, যেটা তুমি টেন্স চিনতে পারতেছো, তাহলে পাস্ট টেন্সে আছে, তাহলে গোয়িং এর পাস্ট টেন্স কি, সেটা গো, গো থেকে আসছে তাহলে ওয়েন্ট। তাহলে এখানেও ওয়েন্ট আছে, দেখো এখানেও ওয়েন্ট আছে, এইখানে নাই, দেখো এখানে কিন্তু নাই। তার মানে কি আমি সি নাম্বারটা বাদ দিতে পারছি। খেয়াল করো, পিওর বেসিক দিয়ে আমি সি নাম্বার বাদ দিতে পারছি। এবার দেখো এখানে আবার ওয়ান্ট আছে। এখন চাইছি কম্পাউন্ড, কম্পাউন্ডের মধ্যে জানি কি লাগে, ফ্যান বয়েস লাগে, FANBUYS। এবার দেখি তো কোনখানে সেটা আছে। এখানে দেখো নট অনলি দেওয়া আছে, আবার বাট অলসো দিছে এখানে। ওকে, আচ্ছা আরেকটা কোথায়, বট হোয়েন, হোয়েন বলেছে, তো এটা তো সরাসরি বাদ দিতে পারছি কারণ কমপ্লেক্সে আছে। তাহলে ডি নাম্বারটা বাদ, তাহলে হয়তো এ থাকবে না হলে বি থাকবে। তাহলে আই নট অনলি ওয়েন্ট টু দা বুক ফেয়ার but also bought a number of books, এটা তারপর I went to the book fair and bought। আচ্ছা, তো besides থাকলে not only but also এটা ইউজ করা লাগে আসলে besides থাকলে। তাহলে আসলে অ্যানসার গোস ফর এ নাম্বারটা হবে এখানে, অ্যানসার এ নাম্বারটা হবে, অ্যানসার বি নাম্বার না। তাহলে I not only but also থাকলে এখানে কি besides, not only but also থাকলে সেটা কি besides হয় এখানে। তাহলে সিম্পল থেকে তুমি যখন কম্পাউন্ড করবে তাহলে not only but also ইউজ করতে হবে। তাহলে বি নাম্বারটা যদিও কম্পাউন্ডে আছে, যদিও কম্পাউন্ডে হইছে, সরাসরি বিসাইডস থাকলে এখানে বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে নট অনলি বাট অলসো ইউজ করা লাগে কম্পাউন্ডের মধ্যে, সরাসরি এরকম স্ট্রাকচারই দেওয়া আছে। সো 13 এর অ্যানসার আসলে এ হবে, বি অ্যানসার না, মনে থাকে যেন। যদিও বি নাম্বার বাক্য এটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট তারপরে হবে না কেন, কারণ বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কম্পাউন্ডের মধ্যে নট অনলি বাট অলসো ইউজ করতে হয়, সেটা এখানেই আছে। নাম্বার 14 দেখি নিচে কোনটা সিম্পল করতে বলেছে, তার মানে বাক্যটা হয়তো কমপ্লেক্সে আছে বা কম্পাউন্ডে আছে। তাহলে আমি চট করে চল চেক করি। 8 পাস্ট টেন্সে আছে, মানে একটা ফাইনাইট ভার্ব, টেন্স চিনতে পারতেছি। ওয়াজ ফাইনাইট ভার্ব কেন, কারণ এটা মডেল না, কারণ শুধু অক্সিলারি, এটা টেন্স চিনতে পারতেছি। দুইটা ফাইনাইট আছে, আবার মাঝখানে হুইচ আছে, তার মানে এখানে ফ্যান বয়েজের কোনো কিছু নাই, তার মানে বাক্যটা কমপ্লেক্স আছে। তো কমপ্লেক্স থেকে আমাকে সিম্পল আনতে হবে, তার মানে কম্পাউন্ডে নাই। তো কমপ্লেক্স থেকে তুমি যখন সিম্পল আনবা তাহলে তো ফাইনাইট তো দুইটা আছে, তার মানে একটাকে নন ফাইনাইট বানায় ফেলতে হবে। তাহলে দেখো হি এট, দেখো তো এখানে ওয়াজ আছে আবার এট আছে, তার মানে দুইটা ফাইনাইট বাদ। কেন, আমার তো সিম্পল বানাইতে হবে, সিম্পলের মধ্যে একটা ফাইনাইট থাকতে হবে, এট একটা ফাইনাইট ভার্ব, আবার ওয়াজ ফাইনাইট ভার্ব, এটাও বাদ। ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, হুইচ হি এট এটা আরেকটা ফাইনাইট ভার্ব, তাহলে এটাও বাদ। দেখো আমি তেমন কিছুই করি নাই, জাস্ট খালি সিম্পলি যে যতটুকু সিম্পল যে বেসিকটা, এই বেসিক দিয়ে আমি খুব স্মার্টলি এ কে রেখে বাকি বি সি ডি বাদ দিতেই পারছি। সো অ্যান্সার গোস ফর কোনটা, 14A। তুমি খেয়াল করে দেখো আমার একটা নিয়ম মনে রাখা লাগতেছে না, আমি জাস্ট সিম্পল যে ছোট্ট যে বেসিকটুকু দিয়ে আমি এটা করতে পারতেছি, দ্যাটস ইট। শেষ দুটো প্রশ্ন 15 নাম্বার বলছে নিচে কোনটা পজিটিভ, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। দেখো রাইটিং ইজ বেটার দেন দেওয়া, তার মানে কম্পারেটিভে দেওয়া আছে। তো কম্পারেটিভ তোমার যদি পজিটিভ করতে চাও তাহলে এখানে দেন দেওয়া আছে। তাহলে এবার দেখি তো, তাহলে অ্যাজ গুড অ্যাজ, তারপরে নো আদার থিং তো হওয়ার চান্স নাই, অ্যাজ গুড অ্যাজ রাইটিং না, রিডিং, দেখো কি বলছে, রাইটিংটা রিডিং থেকে উত্তম, এটা বলছে রাইটিংটা রিডিং থেকে উত্তম। তো তার মানে কি রিডিং রাইটিং এর মতো ভালো না, রাইট, উল্টায় বলছে এখানে, রাইট। তাহলে অ্যান্সার একমাত্র মিনিংফুল সেটা কোথাও বি নাম্বারটাই হচ্ছে। অন্যগুলোর কনস্ট্রাকশন একটা, নাথিং ইজ অ্যাজ গুড অ্যাজ, নাথিং মানে তা তোমার রিডিং তাহলে কই যাবে এখানে, নাই তো। নাথিং ইজ সো গুড অ্যাজ রাইটিং, তাহলে রিডিং কই তোমার এখানে, রিডিং নাই। তো রাইটিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ, কিন্তু মিনিংটাই উল্টে গেল, বলছে রাইটিং লেখাটাই উত্তম পড়ার চেয়ে। তো রাইটিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রিডিং, তাহলে তো উল্টাই দিলে না, অ্যাকচুয়াল যে বাক্য তো উল্টাই দিলে এখানে, তাহলে এটা এই কারণে বাদ চলে যাচ্ছে। লাস্ট প্রশ্ন বলছে নিচে কোনটা নেগেটিভ করতে বলেছে এখানে। তাহলে অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি, সবার যে ভাগ্যটা
ডেস্টিনির কাছে মাথা নত করতেই হবে। তো নো ওয়ান এসকেপ ডেস্টিনি, কেউ ডেস্টিনি মানে ভাগ্য থেকে কেউ পালাইতে পারে না, লাইক এরকম। তাহলে এটাই হবে অ্যান্সার বি নাম্বার। এভরিবডি শুড এসকেপ, অল সাথে নো ওয়ান। দেখো তুমি যদি এটা কি করো, এটাকে তুমি যদি ট্রান্সফরমেশন করো তাহলে অর্থগত দিক দিয়ে একমাত্র বি নাম্বারটি অ্যান্সার হবে। নো ওয়ান শুড এসকেপ ডেস্টিনি না, এভরিবডি শুড এসকেপ না। তাহলে নো ওয়ান ক্যান এসকেপ ডেস্টিনি, অ্যান্সার বি নাম্বারটি হচ্ছে। অল মাস সবাইকে অবশ্যই করতে হবে, অল মাস থাকলে এখানে কি নো ওয়ান, দ্যাটস ইট। অ্যান্সার গোজ ফর বি নাম্বার। তো দ্যাটস অল ফর দি মোমেন্ট। এটি হচ্ছে ইংলিশ পার্ট। অমিত ভাই আর তো কেউ নাই, রাইট অমিত ভাই? ভাইয়া শেষ। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।